ওকে, খাতা পেন নিয়ে বসো সবাই, একদম একদম। আর আমি বলে দিই, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা খাতা বানাবে। যে যে যাই পড়ো, জ্ঞান অর্জনের জন্য পড়তে থাকো বা তুমি যাই খুশির জন্য পড়তে থাকো, তোমার কিন্তু এটা সারা জীবন কাজে লাগবেই, এবং এক না এক সময় এটা লাগবেই, খাতাটা তোমায় খুলতে হবেই। এই কথাটা লিখে রেখে দাও, ঠিক আছে? যে মন অ্যান্সার বলেছিল যে এই খাতাটা লাগবেই, ঠিক আছে? তো সে তুমি যেই স্ট্রিমেই পড়ো, তুমি নিটের জন্য পড়তে পারো, জেইর জন্য পড়তে পারো, বা তুমি যে কারণেই পড়ো, আমি বলে দিচ্ছি, এক না একদিন তুমি যদি আজকে এটা লেখো, এই খাতাটা তোমার লাগবেই, খুলে দেখতে হবেই, ঠিক আছে? তার কারণ আমি বলতে পারবো না এখন কি কারণে, কিন্তু তোমার লাগবেই, ঠিক আছে? সো খাতা পেন নিয়ে বসো এবং লিখতে থাকো, যেটা বলছি বলার সাথে সাথে লিখতে থাকো। ওকে, পিডিএফ তো পেয়েও যাবে, তাও বলছি। ওকে, চলো লেটস স্টার্ট। তো আমি মোনায়েম হোসেন, আমি তোমাদের অ্যাকচুয়ালি বায়োলজি এডুকেটর। আমি ক্র্যাক করেছি সিজিএল টিয়ার 1 এবং টেট ক্লিয়ার করেছি 2022, বিএসসি অনার্স জুলজিতে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে ফার্স্ট ক্লাস, এবং বিএড করেছি এসকে ইউনিভার্সিটি থেকে, এবং 1000+ স্টুডেন্টকে 4 ইয়ার্স ধরে পড়িয়ে আসছি, এবং বোর্ড এক্সাম, নিট এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য পড়িয়ে থাকি। তাহলে তুমি রিসিভ ভাগ ভাগ করে নিতে পারো, ঠিক আছে? পার্ট পার্ট করে নিতে পারো। ওকে, ছোট ছোট পার্টে ভাগ করে নিতে পারো, যে এখান থেকে এই সাবজেক্ট স্টার্ট, এখান থেকে এই সাবজেক্ট স্টার্ট, এরকমভাবে করতে পারো। ওকে, চলো। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তারা অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ এখান থেকে সমস্ত কিছু ডিটেলস পাবে। বায়োলজি বাই মোনায়েম স্যার নাম লিখে জয়েন হয়ে যাও, এবং আমার ফেসবুক আইডি মোনায়েম হোসেন নাম লিখে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো। তো এটা হচ্ছে আমাদের যে ব্যাচটা লঞ্চ হয়েছে, সেই ব্যাচটার ডিটেলস। ওকে, দেখো সব সাবজেক্টই বড় হবে, ঠিক আছে? ওরকমভাবে বলা যায় না, হিস্ট্রিটা বড় হবে সব থেকে বেশি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাচের ডিটেলস। তোমরা আমাদের এই যে ব্যাচটা লঞ্চ হয়েছে, এই ব্যাচটার জন্য তোমরা মান্থলি 200 টাকা পে করেও ভর্তি হতে পারো, বা পুরো 1.5 বছরের জন্য 2000 টাকা পে করেও ভর্তি হতে পারো। ওকে, তার আগে তোমরা এখন ফ্রি ক্লাস দেখছো, দেখো। ওকে, তো আগের দিন যেগুলি বলেছিলাম, ম্যাথস, ইংলিশ, জিআই, জিএস, জিকে থাকে আমাদের ক্লাসের মধ্যে। জিএস এর মধ্যে এই সাবজেক্টগুলি পড়ে। আজকে আমরা পড়বো এই সাবজেক্টটি, হিস্ট্রি। তার সাথে পড়বো আমরা কিছুটা বায়োলজি। আচ্ছা, ফিজিক্সটা নেই এখানে, ফিজিক্স। আর 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 কি পড়বো, আরেকটা পড়বো জিকে। জিকের একটা পার্ট পড়বো, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, এইটুকু। ওকে, এইটুকু আমরা পড়বো। ওকে, চলো। তো এগুলো আমরা আগের দিন পড়েছি। দেখো, আগের দিন বলেছিলাম যে কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? একবার জাস্ট ছোট্ট করে রিক্যাপ করে নাও, যে কনস্টিটিউশন তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে, প্রথমে তোমার প্যালিওলিথিক যুগ এলো, মানে পুরনো পাথরের যুগ। সেখানে তুমি মানুষ আগুন জ্বালাতে শিখলো। তারপরে মেসোলিথিক যুগে মানুষ চাষবাস করতে জানতো না, শিকার করতো। তারপরে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগে মানুষ কি করতে শিখলো, মানুষ পশুপালন ও চাষবাস করতে শিখলো। এবং চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগে মানুষ প্রথম নগর উন্নয়ন করতে শিখলো। আজ এই নগর উন্নয়ন যে কিভাবে করলো, এবং সেই যে ছোট ছোট নগর ভাগ হয়েছিল, সেগুলো আজ আমরা ছোট ছোট দেখবো। ওকে, তো তার আগে আমি যেটা বলেছিলাম, যে তোমাদের আমি পড়াবো, এই পার্টটা পড়াবো, যে আগে আমরা জিকে পার্টটা পড়বো। ওকে, চলো। তো আমরা দেখে নিই জিকে। চলো, তো দেখো কে কটা কারেন্সি ক্যাপিটাল জানো। প্রথমেই বলে দিই, কান্ট্রি মানে হচ্ছে দেশ। ওকে, ক্যাপিটাল মানে হচ্ছে তার রাজধানী, দেশের রাজধানী। ওকে, কারেন্সি মানে হচ্ছে তোমার সেই দেশের মুদ্রা কি। আচ্ছা, কেউ বলতে পারবে ভারতের মুদ্রার নাম কি? কেউ বলতে পারবে? তুমি যে দেশে থাকো, দেখি কে সবার আগে বলতে পারবে। ইয়েস, আসলাম কারেক্ট সবার আগে। সবাই বলেছে, কিন্তু আসলাম সবার আগে কারেক্ট। তারপরে খোকন, তারপর তিয়াশা, একদম ঠিক। রুপি, নট রুপিস, ঠিক আছে? রুপিসটা হচ্ছে প্লুরালে, রুপি হচ্ছে অ্যাকচুয়াল। ওকে, রুপি। এই রুপি কারেন্সি কে প্রথম স্টার্ট করেছিল জানো? কোন রাজা বা কোন বাদশাহ? রুপিয়া বা রুপি কারেন্সি জানো কেউ? এই জন্য হচ্ছে আমাদের পড়াশোনা, ঠিক আছে? এইগুলোই তোমার পরীক্ষায় আসে।
তোমায় ধরো ইন্টারভিউতে জিজ্ঞেস করলে, আচ্ছা তুমি তো মাধ্যমিক পাস করেছো, আচ্ছা বলো ভারতের রাজধানীর মুদ্রা কি? তুমি বললে ও কি সোজা প্রশ্ন, রুপি। তারপরে বললো ও আচ্ছা, বলো তো কোন রাজা করেছিল? ব্যাস, হাওয়াফুস। ঠিক আছে, চলো খুঁজে আনবে। ঠিক আছে, ওকে। তাও বলে দিচ্ছি, মুঘল আমলের সময় কেউ একজন ছিল। ঠিক আছে, তাহলে মুঘল আমলের রাজা নয়, মুঘল আমলের সময় ছিল তার রাজত্ব। ওকে, চলো খুঁজে আনবে, এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, চলো দেখে নাও। আমাদের প্রথম কান্ট্রি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ক্যাপিটাল কি? সঙ্গে সঙ্গে কমেন্ট করো। ঠিক আছে, আফগানিস্তানের ক্যাপিটাল কাবুল, রাজধানী কারেন্সি হচ্ছে আফগানি। ঠিক আছে, কাবুল আফগানি, কাবুল আফগানি, পড়া মুখস্থ করে নাও একেবারে। ওকে, রাজধানী কি? কাবুল, আর কারেন্সি বা মুদ্রা হচ্ছে আফগানি, আফগানি। ওকে, চলো পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। এইটা 2020 সালে একটা ক্লার্কশিপ এক্সাম হয়েছিল, তার মধ্যে এসেছিল অস্ট্রেলিয়ার রাজধানী কি। ঠিক আছে, তার মধ্যে ব্রিসবেন ঢুকিয়ে দিয়েছিল। ঠিক আছে, অনেকেই ভুল করে ব্রিসবেনে লিখে দিয়েছিল। ঠিক আছে, আগে এখানে লেখো, তারপরে খাতায় লেখো। ওকে, তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ওকে, ক্যানবেরা। দেন অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি? অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার। ওকে, তাহলে আফগানিস্তান কাবুল আফগানি, অস্ট্রেলিয়া ক্যানবেরা ডলার, অস্ট্রেলিয়া ক্যানবেরা ডলার। ওকে, চলো এবারে এসো অস্ট্রিয়া। কি হেডিং? হেডিং এর নাম হচ্ছে এই যে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এটাই হেডিং। ওকে ঋষি, এটা হচ্ছে জিকে ক্লাসের মধ্যে পড়ছে, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি। ওকে, হ্যাঁ, ক্যানবেরা অস্ট্রেলিয়ান ডলার। এবার হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। স্পেলিংটা ভুল আছে এখানে, স্পেলিং হবে ভিয়েনা, VIENNA, ভিয়েনা। আর কারেন্সি হচ্ছে ইউরো। কি হলো তাহলে? এ দিয়ে আমার যে কটা পরীক্ষায় আসে হয়ে গেল। কি কি? আফগানিস্তানের কাবুল আফগানি, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ডলার, অস্ট্রিয়ার ভিয়েনা, আর হচ্ছে ইউরো। অস্ট্রিয়ার ভিয়েনা ইউরো, অস্ট্রিয়া ভিয়েনা ইউরো, এরম ভাবে মুখস্থ করবে, অস্ট্রিয়া ভিয়েনা ইউরো। যেন অস্ট্রিয়া কানে শুনলেই ভিয়েনা ইউরো মানে মাঝে মধ্যে চলে আসে। ঠিক আছে, মনে মনে চলে আসে। অস্ট্রেলিয়া হচ্ছে ক্যানবেরা ডলার। হুম, চলো তাহলে আফগানিস্তান কাবুল আফগানি, অস্ট্রেলিয়া ক্যানবেরা ডলার, অস্ট্রিয়া ভিয়েনা ইউরো। চলো এবারে বলো ভুটান। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। ভুটানের রাজধানী কি? থিম্পু, এটা সবাই জানে, কিন্তু মুদ্রা জিজ্ঞেস করলেই চিৎপটাং হয়ে যায়, কারণ মুদ্রার নাম কেউ শোনেইনি হাফজন। ঠিক আছে, এনটা উচ্চ থাকে, উচ্চার হয় গলট্রাম, গলট্রাম। এন গলট্রামও তুমি মুখস্থ রাখতে পারো যদি তোমার স্পেলিং এর জন্য পড়তে পারো, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হয় গলট্রাম, গলট্রাম। ঠিক আছে, কি হয়? ভুটান থিম্পু গলট্রাম, ভুটান থিম্পু গলট্রাম, ভুটান থিম্পু গলট্রাম। ঠিক আছে, ওকে, চলো ভুটান থিম্পু গলট্রাম, বা তুমি যদি স্পেলিং এর জন্য মনে রাখতে পারো এনগালট্রামও বলতে পারো। ওকে, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা টাকা। কি করে মনে রাখবে? ঢাকা টাকা, ঢাকা টাকা, ঢাকা টাকা। ওকে, বাংলাদেশ ঢাকা টাকা, এটা সবাই জানে। চলো বেলজিয়াম, এইটা কিন্তু কেউ জানতো না। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, তাহলে যদি বলে টাকা কোথাকার রাজধানী, যারা পড়াশোনা জানে না, টাকা এই তো আমি অটোওয়ালাকে দিয়ে এলাম 10 টাকা, চলো ভারত। ঠিক আছে, মানে ওই ঘুরতে ঘুরতে পরীক্ষায় বসে যায় পাবলিক। ঠিক আছে, তো যদি 10 লাখ পরীক্ষা দেয়, 10 লাখের মধ্যে 4-5 লাখ এইরকমই পাবলিক থাকে। ঠিক আছে, ঘুরতে লোক বলেছে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম পাবলিক থাকে। চলো, তো এরপরে হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের হচ্ছে ব্রুসেলস ইউরো, বেলজিয়ামের ব্রুসেলস ইউরো, ব্রুসেলসটা ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষায় আছে। বেলজিয়ামের রাজধানী কি? ব্রুসেলস ইউরো, ব্রুসেলস ইউরো, ব্রুসেলস ইউরো। ব্রাজিল, ব্রাজিলিয়া, ব্রাজিল থেকে ব্রাজিলিয়া, আর ব্রাজিলিয়ান রিয়াল, ব্রাজিলিয়ান রিয়াল। ঠিক আছে, ইউরোটা এখানেও ছিল, অস্ট্রিয়ার রাজধানী। ঠিক আছে, ইউরো কিন্তু অনেক দেশের রাজধানী, তাই জন্য এরকম পরীক্ষায় কখনোই দেবে না ইউরো কোথাকার কোন দেশের মুদ্রা, এরকম দেবে না, বা দিলেও এই একটা যে কোনো অপশনে থাকবে। ঠিক আছে,
তাই জন্য এরকম দেবে, অস্ট্রিয়ার রাজধানী কি, তখন বলবে ইউরো। বা বেলজিয়ামের মুদ্রা কি, তখন বলবে ইউরো। ওকে, অস্ট্রিয়ার কারেন্সি আর বেলজিয়ামের কারেন্সি কি, তখন হবে ইউরো। ওকে, চলো আরো অনেক দেশের কারেন্সি আছে ইউরো, দেখো যে কটা ইম্পর্টেন্ট সেগুলো। বাহামাস, বাহামাস নাসাউ ডলার, বাহামিয়ান ডলার। বাহামাস কেউ নাম শুনেছো আগে? বাহামাস, সত্যি করে বলো, নাম শুনেছো? হ্যাঁ, আসলাম, ওয়াও। চলো, বাহামাসটা একবার ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। হুম, একটা টিভিতে অ্যাড দেয়, দেখবে কোনো একটা বিস্কুটের, সোবিস্কো বাহামাস, এরকম একটা কিছু নাম, ঠিক আছে। যাই হোক, বাহামাস, নাসাউ আর বাহামিয়ান ডলার, এই নাসাউটা ইম্পর্টেন্ট। তাহলে বাহামাস, নাসাউ আর বাহামিয়ান ডলার। ওকে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। চলো, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি গোল করেছি, তারা যদি খাতায় লিখে থাকো তারা এখানে গোল করতে থাকো। হ্যাঁ, একদম ঠিক, তবে হ্যাঁ। তাহলে কি বললাম? আফগানিস্তান কাবুল আফগানি, অস্ট্রিয়া ক্যানবেরা ডলার, অস্ট্রেলিয়া ক্যানবেরা ডলার, অস্ট্রিয়া ভিয়েনা ইউরো, ভুটান থিম্পু গলট্রাম, বাংলাদেশ ঢাকা টাকা, বেলজিয়াম ব্রুসেলস ইউরো, ব্রাজিল ব্রাজিলিয়া ব্রাজিলিয়ান রিয়াল, আর বাহামাস নাসাউ বাহামিয়ান ডলার। ক্লিয়ার? পড়া ধরলে পারবে? চল, বলো ঋষি, বলো, বলে ফেলো ঋষি, স্যার বলে দাঁড়িয়ে যাও না, বলে ফেলো। লিখবো কখন ভাই? ক্লাসের করতে করতেই লিখতে হবে, আর কিছু করার নেই। মানে তুমি ক্লাস করার সময় চুপ করে শুনছো, একবার ক্লাস করবে, আবার লেখার টাইম একবার দেবো, এরকম করলে তাহলে আর ক্লাস শেষ হবে না, ঠিক আছে। ক্লাস করতে করতেই রেডি থাকতে হবে, একদম লিখতে হবে, কথা বলতে হবে মুখে, ঠিক আছে। ক্লাস করার সময় একদম নিজেকে ব্যস্ত রাখো। ওকে, আর যদি এটা এখন লেখা না হয়ে থাকে, তুমি তো পিডিএফ পাবে, তখন লিখে নিয়ে আমি নেক্সট পেজ করছি। ওকে, চলো। চলো, এবারে বলো, যদি পড়া ধরি, বলো ভুটানের কারেন্সির নাম কি? ভুটানের কারেন্সির নাম কি? ইয়েস, গলট্রাম, গলট্রাম, একদম ঠিক, গলট্রাম। ওকে, ইয়েস। চল, আর বাহামাসের ক্যাপিটাল কি? নাসাউ, একদম ঠিক। চল, এবারে হচ্ছে চায়না, ঠিক আছে। একদম, চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, এটা অ্যাকচুয়াল বেজিং, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় দেখবে পিআরবি লেখা থাকে, পিআরসি, সরি পিআরসি লেখা থাকে। পিআরসির পুরো নাম কি জানো? দেখবে কোনো কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টে এখন লেখা থাকে মেড ইন পিআরসি। পিআরসি মানে কি জানো? কেউ জানো? ভাই, হংকং কোথা থেকে চায়না? তাহলে হংকং আলাদা দেশ রে ভাই। হ্যাঁ, মাথায় জল ঢাল, তোর গরমে ফিউজ তার উড়ে গেছে। ওকে, কেউ জানো পিআরসি কি? ওকে, দেখো, বা কোথাও দেখে থাকবে যে তোমার প্রোডাক্টের পেছনে লেখা আছে মেড ইন পিআরসি। এখন যেমন মেড ইন চায়না লেখা থাকতো, এখন বেশি করে মেড ইন পিআরসি লেখা থাকে। না, প্রোডাক্ট ফ্রম চায়না নয়। পিআরসি মানে পাবলিক রিপাবলিক চায়না, পাবলিক রিপাবলিক অফ চায়না, ঠিক আছে। ওকে, বা প্রোডাক্ট অফ রিপাবলিকান চায়না, এরকমও হয়, দুটোই হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন ইন্ডিয়ানরা চাইনিজ প্রোডাক্ট ব্যান করে দিয়েছিল, মানে ইন্ডিয়া চাইনিজ প্রোডাক্ট ব্যান করে দিয়েছিল, তখন এইভাবে চাইনিজ প্রোডাক্টগুলো বিক্রি হতো, ঠিক আছে, মানে পিআরসি লিখে, ঠিক আছে, মানে যাতে না বুঝতে পারে। চলো, চলো, চায়না হচ্ছে বেজিং, আর কারেন্সি হচ্ছে ইউয়ান, 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 ইউয়ান। ওকে, চায়না বেজিং ইউয়ান। ওকে, চায়না বেজিং ইউয়ান।
আর ইউ1, ঠিক। কিউবা, এটা ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় এসেছে। কিউবার রাজধানী হচ্ছে হাভানা, আর কারেন্সি হচ্ছে পেসো। পেসো, কিউবা হাভানা পেসো, কিউবা হাভানা পেসো, কিউবা হাভানা পেসো, কিউবা হাভানা পেসো। বারবার পড়বে, দেখবে কানের কাছে বাজবে, ঠিক আছে? কিউবা হাভানা পেসো। ওকে, চলো। চায়না বেজিং ইউ1, কিউবা হাভানা পেসো। কলম্বিয়া বোগোটা পেসো, কলম্বিয়া বোগোটা পেসো। দেখো তিনটেই সি, কিউবা, কলম্বিয়া, চিলি, তিনজনেরই পেসো, ঠিক আছে? তাহলে কলম্বিয়া বোগোটা পেসো, কলম্বিয়া বোগোটা পেসো। এইগুলো স্টার দেওয়া কেন জানো? এগুলো স্টার দেওয়া মানে আমি বাদ বাকিগুলো জানতাম যখন আমি নিজে পড়াশোনা করেছি, ঠিক আছে? এটা আমার নোটসের ছবি, ওকে? তো আমি বাদ বাকিগুলো জানতাম, কিন্তু আমি যখন নিজে পড়াশোনা করেছি এগুলো আমি জানতাম না, সেই জন্য বারবার করে মুখস্থ হতে চাইছিলাম, সেগুলো আমি এগুলোকে বারবার করে স্টার দিয়ে রেখেছিলাম পড়ার সময়, যাতে পরীক্ষার সময় শুধু এই স্টার দেওয়াগুলো আমি দেখে পরীক্ষা দিতে যাব। ওকে, তো পড়াশোনা করার সময় এরকমভাবেই পড়তে হয়, ক্লিয়ার? নাহলে পরীক্ষার আগের দিন আমি সব পড়বো, যেগুলো জানি আবার যেগুলো জানি না সব পড়বো, তাহলে আর পরীক্ষা দিতে যেতে হবে না। ওকে, না আমি আমার প্রবলেমের জন্য দিয়েছিলাম। ওকে, চলো দেখো, কলম্বিয়া বোগোটা পেসো। তাহলে এবার হচ্ছে চিলি, চিলি সান্টিয়াগো পেসো। চিলিটা জানো অনেকেই, চিলি ফুটবল খেলে। চিলি সান্টিয়াগো পেসো, ঠিক আছে? তাহলে কি হলো? কিউবা হাভানা পেসো, কলম্বিয়া বোগোটা পেসো, চিলি সান্টিয়াগো পেসো। কোস্টারিকা, কোস্টারিকা দেশের নাম শুনেছো? কোস্টারিকা ফুটবলের কান্ট্রি, এগুলো সব ফুটবল খেলে, এই সব কান্ট্রিগুলো ছোট ছোট দেশ, এরা কিন্তু সব ফুটবল খেলে। ওকে, তো কোস্টারিকা হচ্ছে স্যান জোস, স্যান জোস আর কোলন, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? স্যান জোস আর কোলন। কানাডাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কানাডা পরীক্ষায় আসে। ওটাওয়া, কানাডা, ওটাওয়া, কানাডিয়ান ডলার। ওটাওয়া, এটা প্রচুরবার পরীক্ষায় আসে। কানাডার ক্যাপিটাল কি? ওটাওয়া, আর কানাডিয়ান ডলার। হুম, ঠিক। তাহলে কানাডা, ওটাওয়া আর কানাডিয়ান ডলার। ওকে, চলো। তারপর হচ্ছে কঙ্গো, কঙ্গো হচ্ছে কিনশাসা আর কঙ্গোনিস ফ্র্যাঙ্ক, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? কিনশাসা আর কঙ্গোনিস ফ্র্যাঙ্ক, এটা দিতে পারে। ফ্র্যাঙ্ক কোথাকার ক্যাপিটাল কারেন্সি, তখন হবে কঙ্গো। এটা আসে না পরীক্ষা অতটা। ওকে, চলো। কঙ্গো, কিনশাসা, ফ্র্যাঙ্ক। এটা হচ্ছে ডেনমার্ক, ডেনমার্কেরটা ইম্পর্টেন্ট। কোপেনহেগেন, কোপেনহেগেন নাম শুনেছো আগে? কোপেনহেগেন আর ড্যানিশ ক্রোন, এটাও পরীক্ষায় আছে। ক্রোন কোটাকার কারেন্সি, তখন হবে তোমার ডেনমার্ক, ঠিক আছে? এটা কিন্তু ড্যানিশ ক্রোন, ড্যানিশ, কারণ ডেনমার্কের বলে ড্যানিশ, ঠিক আছে? চলো, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি কি হলো আরেকবার রিক্যাপ করি আমরা। দেখো, আফগানিস্তান কাবুল আফগানি, অস্ট্রেলিয়া ক্যানবেরা অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রিয়া ভিয়েনা ইউরো, ভুটান থিম্পু গলট্রাম, বাংলাদেশ ঢাকা টাকা, বেলজিয়াম ব্রুসেলস ইউরো, আর ব্রাজিল ব্রাজিলিয়া ব্রাজিলিয়ান রিয়াল, বাহামাস নাসাউ ডলার, ঠিক আছে? চলো, এবার হচ্ছে চায়না বেজিং ইউয়ান, কিউবা হাভানা পেসো, কলম্বা বোগোটা পেসো, আর কোস্টারিকা স্যানজোস কোলন, চিলি স্যান্টিয়াগো পেসো, কানাডা ওটাওয়া ডলার, কঙ্গো কিনশাসা ফ্র্যাঙ্ক, ডেনমার্ক কোপেনহেগেন ক্রোন। তোমার যদি মনে না থাকে এই কোস্টারিকা মুখস্থ করার দরকার নেই, কোস্টারিকা মুখস্থ করার দরকার নেই, আর কঙ্গোটা মুখস্থ করার দরকার নেই। এই দুটো বাদ দিতে পারো, ঠিক আছে? বাকিগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ক্লিয়ার? এগোই নেক্সট পেজে। ভাব, এইগুলো তুই পড়েও বুঝতে পারবি না, তাহলে তো পরীক্ষার সময় পড়লে কি করবি কখন? সেই জন্যই পড়। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি বললাম আমি কি নেক্সট পেজে এগোবো? ওকে, চলো। সব চুপ করে গেছে কেন? লিখছে বোধ হয়, যাই হোক। চলো নেক্সট। এটা জানো নিশ্চয়ই, ইজিপ্ট কায়রো ইজিপ্টিয়ান পাউন্ড, ঠিক আছে?
ইজিপ্টকে কিসে কোথায় দেখা যাবে বলো তো? বাংলাতে কি বলা হয়? ইজিপ্ট, মিশর, ইয়েস মিশর। মিশর রহস্য যারা দেখে থাকবে তারা দেখবে ইজিপ্ট, কায়রো এগুলো সব দেখবে, ঠিক আছে। ইজিপটিয়ান পাউন্ড এখানে ইউজ হয়, ঠিক আছে। ওকে, চলো ইথিওপিয়া অ্যাডিস আবাবা, এইটা প্রচুরবার যখনই পরীক্ষায় আসে এইটা লোক পড়ে গেলে পরীক্ষায় পড়েই, ঠিক আছে। ইজিপ্ট হচ্ছে অ্যাডিস, এই ইথিওপিয়া হচ্ছে অ্যাডিস আবাবা। ইথিওপিয়া হচ্ছে একটা সাউথ আফ্রিকান কান্ট্রি, ঠিক আছে। অ্যাডিস আবাবা, আর এর কারেন্সি হচ্ছে বিড, ঠিক আছে। অ্যাডিস আবাবা বিড, ঠিক আছে। বিড, অ্যাডিস আবাবা বিড, ওকে। একটু খটোমটো আছে ঠিক, কিন্তু মুখস্থ করলে সবই হয়, ঠিক আছে। এই বয়সে তো পড়ার, বুড়ো বয়সে তো আর পড়ার নয়, তাই না? চলো বিড একদম। চলো ফিজি হচ্ছে সুবা, আর হচ্ছে ফিজিয়ান ডলার, সুবা ডলার, সুবা ডলার, এটাও পরীক্ষায় আছে। ফিজির রাজধানী ক্যাপিটাল কি হবে? সুবা, ওকে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি, এটা তো সবাই জানে, আর রাজধানী হচ্ছে এই ক্যাপিটাল কারেন্সি হচ্ছে ইউরো। ফিনল্যান্ড হেলসিঙ্কি ইউরো, ফিনল্যান্ড হেলসিঙ্কি ইউরো। ফ্রান্সের প্যারিস, এটা যে না জানে তাকে আর পড়াশোনা করাই উচিত নয়, তাই না? ফ্রান্সের কি? প্যারিস ইউরো, এটা জানো তো সবাই, ফ্রান্সের প্যারিস ইউরো। বলো তো প্যারিসে কি দেখা যায়, একটা সব থেকে ফেমাস জিনিস যার জন্য মানুষ এত যায়? ইয়েস, আইফেল টাওয়ার, ঠিক আছে। যার একটা ছোট্ট রেপ্লিকা করেছে আমাদের কলকাতার ইকো পার্ক, ঠিক আছে। চলো ফ্রান্সের হচ্ছে প্যারিস ইউরো। কিরগিজস্তানের হচ্ছে বিশকেক আর হচ্ছে সোম, ঠিক আছে। এইটা আছে পরীক্ষায়, বিশকেক। তাহলে দেখো ইউরো কতগুলো দেশের কারেন্সি, ওকে। ইয়েস, অ্যাকচুয়াল আইফেল স্পেলিং কেউই ঠিক লিখতে পারেনি, ঠিক আছে। হুম, খোকন এখনো মনে রেখেছে, যাই হোক। চলো তাহলে কি হলো? ইজিপ্ট কায়রো পাউন্ড, ইজিপ্ট কায়রো পাউন্ড। ইথিওপিয়া অ্যাডিস আবাবা বিড। ফিজি সুবা ডলার। ফিনল্যান্ড হেলসিঙ্কি ইউরো। ফ্রান্স প্যারিস ইউরো। কিরগিজস্তান বিশকেক সোম, ঠিক আছে। কিরগিজস্তান বিশকেক সোম। এর মধ্যে এই কারেন্সি ক্যাপিটালগুলো সবকটির মুখস্থ করতে হবে, কিন্তু কারেন্সি তুমি এইটার বাদ দিতে পারো, কারেন্সি, ঠিক আছে। কারেন্সি এটা বাদ দিতে পারো, আর কিছু বাদ দেওয়ার নেই, ঠিক আছে। এগুলো পড়তে হবে, ওকে। এইগুলো আসবে না, এইগুলি আসবে না, ওকে। কারণ ডলার ইউরো এগুলো পরীক্ষা দেয় না। চলো ক্লিয়ার এতদূর? আরও আছে, এতদূর যতটা পড়লাম আরও আছে। আর এগোবো নাকি এইটুকুতেই হজম হয়ে গেছে সব? অন্য চ্যাপ্টারে যাব? বলো তাড়াতাড়ি বলো। ওকে চলো এগিয়ে যাই। তাহলে দেখো একবার বলো, আমি জিজ্ঞেস করি। চিলি রাজধানী কি? চিলির রাজধানী সান্টিয়াগো, একদম দেখে দেখে বলছি নাকি? চিলি সান্টিয়াগো পেসো, ওকে। চিলি সান্টিয়াগো পেসো। চলো ফিনল্যান্ডের রাজধানী, ফিনল্যান্ড, ফিনল্যান্ডের রাজধানী এইচ দিয়ে নাম। চোখের সামনে রয়েছে রে ভাই, বলে ভুলে গেছি। ফিনল্যান্ডের রাজধানী, হ্যাঁ সবারই মনে রাখে, এগুলো বেসিক, ঠিক আছে। আমি একটা জায়গায় ইনস্টিটিউটে পড়েছিলাম, সেখানে মানে 4 পেজ এরকম, 4টে পেজের নোট এরকম, 1 পেজ 2 পেজ এরকম 4টে পেজ দিয়েছিল এরকম, এটা একটা পেজ এদিক ওদিক একটা পেজ,
এরকম 4 পেজ আমাকে দিয়েছিল মুখস্থ করার জন্য, বলেছিল এইটা করলে তাহলে তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আমি তোমাকে যেটা দিয়েছি সেটা 1 পেজ, ঠিক আছে, এই আমার এখানে লেখা আছে এরকম 1 পেজ, ঠিক আছে, সেটাকে তোমাদের খাতায় ছোট ছোট করে তোলাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট, এটা হচ্ছে জর্জিয়া। জর্জিয়া নাম নিশ্চয়ই শুনেছো। বিলিসি কখনোই আসেনি, ল্যারি এটা পরীক্ষায় এসেছে, ল্যারি, লরি বলো না আবার কেউ, ঠিক আছে। হ্যাঁ সময় লাগুক, বারবার পড়তে পড়তে হবে, একদিনে হবে না, বলছি তো বারবার পড়তে পড়তে হবে, ওকে। তুমি বারবার পড়তে পড়তে মুখস্থ না হলেও তোমার কানে শুনলে অপশান থেকে মনে পড়বে, ঠিক আছে, এত জিনিস মুখস্থ হয় না সব জিনিস, ঠিক আছে, কানে শুনলে অপশান থাকবে, অপশান থেকে মনে পড়ে, ঠিক আছে। জর্জিয়া, বিলিসি, ল্যারি, ওকে। জার্মানির তো বার্লিন সবাই জানে, এরও ইউরো। গ্রিসের এথেন্স, আর এর ইউরো। আর এখানে প্রথম কোন খেলা স্টার্ট হয়েছিল বলতে পারবে গ্রিসে? কেউ বলতে পারবে? হিটলারের কথা কেন মনে পড়ছে জার্মানি শুনে? গ্রিসে প্রথম কোন খেলা স্টার্ট হয়েছিল? চলো বলে দিই, ইয়েস তিয়াসার কারেক্ট, গ্রিসে প্রথম অলিম্পিক খেলা স্টার্ট হয়েছিল, ঠিক আছে, গ্রিস থেকেই শুরু হয়েছিল অলিম্পিক, ওকে। তাহলে জর্জিয়া, বিলিসি, ল্যারি, জার্মানি, বার্লিন, ইউরো, গ্রিস, এথেন্স, ইউরো, ঠিক আছে। চলো এটা মনে রাখার দরকার নেই, জর্জিয়া, বিলিসি, ল্যারিটা শুধু মনে রাখো। ইরান, ইরানের হচ্ছে টোমান, ঠিক আছে, ইরানের হচ্ছে টোমান, ইরানের হচ্ছে টোমান আর ইরানিয়ান রিয়াল, ইরানের হচ্ছে টোমান, ইরানিয়ান রিয়াল, ঠিক আছে। আগে ছিল তেহরান, এটা কেটে হচ্ছে টোমান এখন, ওকে। টোমান আর ইরানিয়ান রিয়াল, ওকে। টোমান ইরান, টোমান ইরানিয়ান রিয়াল। আর ইরাক, ইরাকের হচ্ছে বাগদাদ, বাগদাদ এটা নিশ্চয়ই সবাই শুনেছে, বাগদাদ, বাগদাদ, ইরাক, বাগদাদ, ইরাকি দিনার, ওকে, দিনার। দেখবে যেগুলো মুসলিম কান্ট্রি হয় তার হয় রিয়েল হবে নয় দিনার হবে, দেখবে তুমি লক্ষ্য করে ভালো করে, হয় রিয়েল হবে না হয় দিনার হবে, ওকে। কিন্তু এক সময় এই মুসলিম কান্ট্রিগুলো আমাদের ভারতের যে মুদ্রা রুপি ওটা ইউজ করতো, ঠিক আছে, কিন্তু কি হতে লাগলো, কিছু ভারতীয় মানে বণিক বলতে পারো, যারা মানে বিজনেসম্যান, তারা কি করতে লাগলো, এই বাণিজ্য করার সময় তারা প্রচুর পরিমাণে এই টাকা নকল করতে লাগলো, ঠিক আছে, টাকা নকল করতে লাগলো। সেই জন্য তখন কি করলো এই মানে এই মুসলিম কান্ট্রিগুলো তারা আমাদের মুদ্রা ইউজ করা বন্ধ করে দিল, তাই নিজেদের মুদ্রা আলাদা আলাদা বানালো। তাহলে ভাবো তো, আজকে যদি আমাদের ইন্ডিয়ার মুদ্রা ওদের সেম মুদ্রা হতো তাহলে আমাদের মুদ্রার দাম কত হতো, তাই না? মানুষ আজকে অ্যারাবিয়ান কান্ট্রিতে গিয়ে উপার্জন করে কত কত টাকা কামাচ্ছে, দুবাইতে গিয়ে, তাই না? তাহলে কিছু লোকের ছোট ছোট ভুলের জন্য আজ আমাদের দেশের এই অবস্থা, সেরকম তোমাদেরও যদি সিদ্ধান্ত ঠিকঠাক নাও, ছোট ছোট ভুল করো, তোমাদেরও অবস্থা কিন্তু খারাপ হবে। সেই জন্য বলছি ঠিকঠাক ডিসিশন নাও, যেটাই করবে ঠিক ডিসিশন নাও, ওকে। চল, ডিসিশন সবসময় সঠিক নেবে, টাইম নাও কিন্তু সঠিক ডিসিশন নাও, ওকে। চলো, ইটালির হচ্ছে রোম, এটা তো সবাই জানো। আচ্ছা একটা জিনিস মনে রাখো, আর ক্যাপিটাল হচ্ছে, কারেন্সি হচ্ছে ইউরো। ইটালিতে যাই কিছু খাবার জিনিস বলবে, ঠিক আছে, খাবার জিনিসের যাই কিছু বলবে সব হবে রোম, ঠিক আছে, ইটালি রোম, যে কোনো জিনিস, ঠিক আছে, তার হেডকোয়ার্টার হচ্ছে ইটালি রোম, ঠিক আছে। চল, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, জাকার্তা, আর হচ্ছে রুপিয়া, এটা এরাও আমাদের মতো ইউজ করে রুপিয়া, এটা রুপি নয় রুপিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া, জাকার্তা, রুপিয়া, ওকে। আয়ারল্যান্ড হচ্ছে ডাবলিন, এটা ডব্লিউবিসিএস পরীক্ষা এসেছিল 2021 সালে, 2021 ডব্লিউবিসিএস এসেছিল। আয়ারল্যান্ডের ক্যাপিটাল কি? ডাবলিন, ওকে, ইউরো কারেন্সি। আইসল্যান্ডের হচ্ছে রাইক জাভিক, এটাও এসেছিল 2021-এ ডব্লিউবিসিএস, পরপর দুটোই এসেছিল, ঠিক আছে। আর এর কারেন্সি হচ্ছে ক্রোনা। হাঙ্গেরি হচ্ছে বুদাপেস্ট, আর কারেন্সি মুখস্থ করার দরকার নেই, বুদাপেস্ট। তাহলে চলো আরেকবার রিক্যাপ করি। জর্জিয়া, বিলিসি, ল্যারি,
জার্মানি বার্লিন ইউরো, জার্মানি বার্লিন ইউরো, জার্মানি বার্লিন ইউরো। আমার কথাটা কান দিয়ে ভালো করে শুনুন, চোখ বন্ধ করে। জার্মানি বার্লিন ইউরো, জার্মানি বার্লিন ইউরো। গ্রিস এথেন্স ইউরো, গ্রিস এথেন্স ইউরো। ইরান টোমান রিয়াল, ইরান টোমান রিয়াল। ইরাক বাগদাদ দিনার, ইরাক বাগদাদ দিনার। ইটালি রোম ইউরো, ইটালি রোম ইউরো। ইন্দোনেশিয়া জাকার্তা রুপিয়া, ইন্দোনেশিয়া জাকার্তা রুপিয়া। ঠিক আছে। আয়ারল্যান্ড ডাবলিন ইউরো, আয়ারল্যান্ড ডাবলিন ইউরো, আয়ারল্যান্ড ডাবলিন ইউরো। আইসল্যান্ড রাইকজাভিক ক্রোনা, আইসল্যান্ড রাইকজাভিক ক্রোনা। হাঙ্গেরি বুদাপেস্ট, হাঙ্গেরি বুদাপেস্ট, বুদাপেস্ট। হয়েছে? ক্লিয়ার? জানি খটোমটো আছে, বাট বারবার পড়তে 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 তবেই হবে। ঠিক আছে, চলো লাস্টে একবার সব একসাথে রিক্যাপ করবো। চলো এরপরে এসো লাস্ট পেজ, এটা ওকে। চলো জামাইকা, জামাইকা হচ্ছে কিংস্টোন জামাইকান ডলার, এইটা ইম্পর্টেন্ট। জামাইকার ক্যাপিটাল কি? কিংস্টোন। ঠিক আছে। জর্ডান, জর্ডান হচ্ছে আম্মান, জর্ডান আম্মান সোন, জর্ডান আম্মান সোন। এটাও কোন একটা রেলওয়ের সম্ভবত পরীক্ষায় এসেছিল যে আম্মান কোথাকার ক্যাপিটাল। ঠিক আছে। সো এটা হচ্ছে জর্ডান, জর্ডান আম্মান সোন। মায়ানমার, এই নামটা আমাদের পাশের দেশ। ঠিক আছে, কেউ জানতে? নাইপিদো, সত্যি করে বলো, নাইপিদো আর ক্যাথ। মায়ানমার কোথায়? আমাদের একদম দেশের পাশে। ঠিক আছে, আর এইটাই আমাদের ইন্টারভিউতে যে কোনো সময় ধরে। ঠিক আছে, যে কোনো সময়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে কোনো সময় পরীক্ষায় ধরে এবং তাকে এরকমভাবে চাটে যে বলে তুমি পাশের দেশের তুমি না হয় ভুলে গেলাম তুমি জার্মানির যাও না, জামাইকার যাও না, জর্ডানের যাও না, বাট তুমি পাশের দেশের ভুলে গেলে। বার্মা নামটা চেঞ্জ করেই তো মায়ানমার করা হয়েছে। ঠিক আছে, নাইপিদো আর ক্যাথ, নাইপিদো আর ক্যাথ। ওকে। সাউথ কোরিয়া হচ্ছে সিওল আর হচ্ছে ওন। সাউথ কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া, তার ক্যাপিটাল হচ্ছে সিওল। ঠিক আছে, আর কারেন্সি হচ্ছে ওন। আর নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া তোমরা সবাই চেনো, একটা চৌকো মুখওয়ালা প্রধানমন্ত্রী আছে এদের। ঠিক আছে, দেখবে মাথার কাছে চুলটা এরকম। কি নাম জানো? কিম জং ইউন। ঠিক আছে, কিম জং ইউন। ঠিক আছে, সে কখনো হাসে না। ঠিক আছে, সো সেটা হচ্ছে নর্থ কোরিয়া। দেখবে কোনো খেলায় নর্থ কোরিয়া পার্টিসিপেট করে না। ঠিক আছে। হ্যাঁ, করোনার সময় কি হয়েছিল জানো? করোনার সময় এদের দেশে 3 জনের করোনা দেখা দিয়েছিল, আর এই 3 জনকে গুলি করে মেরে দিয়েছিল। Okay. চলো এখানে হচ্ছে ডিক্টেটরশিপ। চলো চলো, নর্থ কোরিয়া, প্যাংইয়ং আর ওন, প্যাংইয়ং আর ওন। ওকে। চলো নরওয়ে, নরওয়ে, নরওয়ের কারেন্সি হচ্ছে ওসলো। নরওয়ে, নরওয়েকে কি দেশ বলা হয় কেউ জানো? নরওয়েকে কিসের দেশ? ড্যাশ সূর্যের দেশ। ইয়েস, নিশীথ সূর্যের দেশ, কারণ এখানে 6 মাস দিন 6 মাস রাত হয়। ঠিক আছে। নরওয়ের কারেন্সি হচ্ছে ওসলো আর ক্রোন। দেখেছো ক্রোনও কত জায়গায় দেখা যাচ্ছে, ক্রোন। চলো নেপাল, আমাদের পাশের কান্ট্রি, কাঠমান্ডু। ঠিক আছে, নেপালের কাঠমান্ডু। আর এখানেও নেপালিস রুপি ইউজ করা হয়। নেদারল্যান্ডের হচ্ছে আমস্টারডাম, এটাও নিশ্চয়ই নাম শুনেছো অনেকে। নেদারল্যান্ড আমস্টারডাম ইউরো, নেদারল্যান্ড আমস্টারডাম ইউরো। ওকে। চলো হাইতির ক্যাপিটাল মনে রাখার দরকার নেই। ওকে। স্লোভাকিয়া ব্রাটিসলাভা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর পেরু লিমা, এটা প্রচুরবার পরীক্ষা এসেছে। পেরু লিমা। পর্তুগাল লিসবন, এটা হচ্ছে পেরু লিমা সোল, পেরু লিমা সোল, পেরু লিমা সোল, পেরু লিমা সোল। পর্তুগাল লিসবন ইউরো। দেখবে রোনাল্ডোর কারেন্সি হচ্ছে লিসবন, এরকম ভাবে মনে রাখবে, রোনাল্ডো লিসবন, পর্তুগাল লিসবন ইউরো। ঠিক আছে, তাহলে খতম। চলো একবার পুরোটা রিক্যাপ করি, তারপর আবার অন্য সাবজেক্ট পড়বো। চলো
চলো দেখো, হ্যাঁ এই রে, আফগানিস্তান কাবুল আফগানি, আফগানিস্তান কাবুল আফগানি, অস্ট্রেলিয়া ক্যানবেরা ডলার, অস্ট্রিয়া ভিয়েনা ইউরো, অস্ট্রেলিয়া ক্যানবেরা ডলার, অস্ট্রিয়া ভিয়েনা ইউরো, ভুটান থিম্পু গল্ট্রম, ভুটান থিম্পু গল্ট্রম, বাংলাদেশ ঢাকা টাকা, বেলজিয়াম ব্রুসেলস ইউরো, বেলজিয়াম ব্রুসেলস ইউরো, ব্রাজিল ব্রাজিলিয়া ব্রাজিলিয়ান রিয়াল, ব্রাজিল ব্রাজিলিয়া রিয়াল, বাহামাস নাসাউ ডলার, বাহামাস নাসাউ ডলার, চায়না বেজিং ইউয়ান, কিউবা হাভানা পেসো, কলম্বিয়া বোগোটা পেসো, চিলি সান্তিয়াগো পেসো। ঠিক আছে, তারপরে হচ্ছে কোস্টারিকা স্যান জোস কোলন, মনে রাখার দরকার নেই, কানাডা ওটাওয়া ডলার, কানাডা ওটাওয়া ডলার, ওটাওয়া ডলার। ঠিক আছে, আর কঙ্গো কিনশাসা কঙ্গোনিস ফ্র্যাঙ্ক, ডেনমার্ক কোপেনহেগেন ক্রোন। আচ্ছা, কানাডাতে সব থেকে বেশি পরিমাণে ভারতীয় থাকে জানো, মানে সব থেকে বিদেশ থেকে যদি কোনো দেশ মানুষ যায়, সব থেকে বেশি পরিমাণে ভারতীয় থাকে। এবার তারা কোন দেশের কোন রাজ্যের বলতে পারবে? বেশিরভাগ কোন রাজ্যের? হ্যাঁ, পড়াশোনার জন্যই যায়। ইয়েস, পাঞ্জাবের, মানে ম্যাক্সিমাম মানুষ জানে যে বিশেষ করে কানাডারই কোন একটা জায়গাকে যে পাঞ্জাব বলে চিহ্নিত করা হয়। ঠিক আছে, হাফ পাঞ্জাব, হ্যাঁ ঠিক কারেক্ট। ডেনমার্ক কোপেনহেগেন ক্রোন। চলো, যে ইজিপ্ট কায়রো পাউন্ড, ইথিওপিয়া অ্যাডিস আবাবা বিড, ফিজি সুবা ডলার, ফিজি সুবা ডলার, ফিনল্যান্ড হেলসিঙ্কি ইউরো, ফিনল্যান্ড হেলসিঙ্কি ইউরো, ফ্রান্স প্যারিস ইউরো, কিরগিজস্তান বিশকেক সোম, কিরগিজস্তান বিশকেক সোম, জর্জিয়া বিলিসি ল্যারি, জার্মানি বার্লিন ইউরো, গ্রিস এথেন্স ইউরো, ইরান টোমান রিয়াল, ইরান টোমান রিয়াল, ইরাক বাগদাদ দিনার, ইটালি রোম ইউরো, ইন্দোনেশিয়া জাকার্তা রুপিয়া, আয়ারল্যান্ড ডাবলিন ইউরো, আইসল্যান্ড রাইকজাবিক আর ক্রোনা, হাঙ্গেরি বুদাপেস্ট, আর জামাইকা কিংস্টোন ডলার, জামাইকা কিংস্টোন ডলার, জর্ডান আম্মান সোন, জর্ডান আম্মান সোন, মায়ানমার নাইপিদো ক্যাথ, মায়ানমার নাইপিদো ক্যাথ, সাউথ কোরিয়া সিওল ওন, আর নর্থ কোরিয়া হচ্ছে প্যাংয়ং আর হচ্ছে ওন, আর নরওয়ে ওসলো ক্রোন, আর নেপাল কাঠমান্ডু নেপালিজ রুপি। ঠিক আছে, নেপাল কাঠমান্ডু নেপালিজ রুপি, আর নেদারল্যান্ড আমস্টারডাম ইউরো, স্লোভাকিয়া বাতিস্লাভা, পেরু লিমাসন, পেরু লিমাসন, পর্তুগাল লিসবন ইউরো। ঠিক আছে, জানি একটু কঠিন, সত্যিই কঠিন, কিন্তু একদিনে হবে না, বাট মুখস্থ করতে করতে হয়ে যাবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, আর এইটা যেটা পেলে এর বাইরে আবার কোনো পরীক্ষায় আসবে না তোমার। ঠিক আছে, যে কোনো পরীক্ষায় আসলেও তুমি এখান থেকে এমনভাবে আসবে, তুমি সেটাকে অপশন থেকে বাদ দিয়ে তুমি উত্তর করতে পারবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এই পড়ার মজা। ক্লিয়ার এতদূর? বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার কি ক্লিয়ার না? চলো, ভুটানের রাজধানীর নাম বলো। ইরানের রাজধানীর নাম বলো। ইরান, ইরাক নয়, ইরান টোমান। ইয়েস, ইরাক হলে বাগদাদ। ওকে, আর ইন্দোনেশিয়া হলে তোমার জাকার্তা। ওকে, চলো, ব্যাস এতদূরই আমাদের জিকে পড়াচ্ছিল। ঠিক আছে, চলো এবার একটু আমরা হিস্ট্রি পড়ি। ওকে, সিন্ধু সভ্যতা ছোটবেলায় পড়েছিলে না? কোন ক্লাসে পড়েছিলে বলো তো সিন্ধু সভ্যতা? এই যে এখান থেকে আমাদের সিন্ধু সভ্যতা স্টার্ট হচ্ছে। ঠিক আছে,
চ্যালকোলিথিক যুগে আমরা প্রথম হরপ্পান সভ্যতা, সিন্ধু সভ্যতা পড়েছিলাম। মানে এখানে কি হচ্ছে দেখো, প্রথমে পুরানো প্রস্তর যুগে মানুষ আগুন জ্বালাতে শিখলো, তারপরে মধ্য প্রস্তর যুগে মানুষ শিকার করতো, তারপরে নব্য প্রস্তর যুগে পশুপালন চাষবাস করলো, এবারে বললো না লোকের ঘর বাড়ি দরকার, সেই জন্য এবার লোক নগর সৃষ্টি করতে লাগলো, ঘর বাড়ি বানাতে লাগলো। এবার যে নগর সৃষ্টি হলো এগুলো ছোট ছোট জায়গায় তৈরি হয়েছিল, ঠিক আছে, মানে একটা জায়গা তো নগর হয় না, কলকাতা শহরকে একটা নগরী, ঠিক আছে, তাহলে কি কলকাতার মধ্যে একটাই জায়গা আছে, আর কোনো জায়গা নেই, অনেকগুলো ছোট ছোট জায়গা আছে, টালিগঞ্জ, বালিগঞ্জ, ঢাকুরিয়া, অনেক জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, টালিগঞ্জ এরকম অনেক জায়গা আছে, তোকে আর এখন মনে করতে হবে না, ঠিক আছে। চল, সো এরকম অনেকগুলো ছোট ছোট জায়গা মিলিয়ে আমাদের হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে। সেই হরপ্পা সভ্যতা যে ছোট ছোট জায়গাগুলি নিয়ে গড়ে উঠেছিল, সেই জায়গাগুলোর মধ্যে কি কি পরীক্ষা আছে শুধু সেইটুকু আমরা পড়বো, ঠিক আছে। এই যে শেরশাহ, এনার সময় হয়েছিল ওই রুপিয়া কয়েন, ঠিক আছে। চলো দেখো, এইগুলো সেই যুগে বানানো, প্রথম যখন মানুষ নগর গড়ে তুলছে তখনকার যুগে মানুষ এই রকম মূর্তি আবিষ্কার করেছিল। এগুলো দেখে এখন কিচ্ছু মনে হচ্ছে না, এবার যখন পড়াবো তখন আস্তে আস্তে মনে হবে, ঠিক আছে। চলো পড়াই ঢুকি। চলো এবার সব জল টল খেয়ে নাও, ব্রেক নিয়ে নাও একটা 1 মিনিটের। হ্যাঁ, শেরশাহ সূরি তো তোমার একদম পুরো তোমার বাংলাদেশের থেকে শুরু করে একদম তোমার কাবুল পর্যন্ত একটা রাস্তা বানিয়েছিল, যেটাকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলা হয়, এখনো যেটা আছে জিটি রোড, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক। হিস্ট্রি ইন্টারেস্টিং লাগছে, আবার বলবি হিস্ট্রিটা স্যার ইন্টারেস্টিং লাগছে না। দেখো, এই সভ্যতার মধ্যে, এই সভ্যতাটাকে আমরা এই যে ভারতের এই জায়গাটা দেখতে পাচ্ছ সবাই, ম্যাপটা, ম্যাপটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই গড়ে উঠেছিল, ঠিক আছে। আরে দেখতে পাচ্ছ কি না পাচ্ছ বলো। Okay. তো ভারতের এই জায়গাটার ম্যাপটা মেনলি কোন জায়গাটা দেখতে পাচ্ছ শুনি, ভারতের কোন জায়গাটা চোখে পড়ছে? ইন্দ্রনীল একদম হিস্ট্রির টাইমেই জয়েন হয়েছে ইন্দ্রনীল, ঠিক আছে। এতক্ষণ আমাদের জিকে পড়াটা শেষ হয়েছে, ঠিক হিস্ট্রিটা শুরু হচ্ছে, ইন্দ্রনীল জয়েন হয়েছে। চলো, একদম ঠিক, এটা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম সীমান্ত। কিন্তু যদি আরো মাইনিউটলি মানে ভালোভাবে লক্ষ্য করা যায়, দেখো বেশিরভাগ পোর্শনটা কোথায় আছে, বেশিরভাগ পোর্শনটা আছে এই যে আমাদের পড়শি দেশ, মানে আমাদের শত্রুর দেশ, ঠিক আছে। দেখো পাকিস্তানের মধ্যে সমস্তটাই পড়ে গেছে, তাই জন্য এখন ভারতীয়রা চেষ্টা করলেও এখানে যেতে পারে না, ঠিক আছে। মানে গিয়ে যে দেখে আসবে একটু হরপ্পা সভ্যতা কোথায় ছিল, কেমন নগরীগুলো ছিল, সেটা এখন দেখার উপায় নেই, ঠিক আছে। মানে আম জনতার কথা বলছি, আমাদের কথা বলছি, ঠিক আছে। যেমন খোকন চেষ্টা করেছে রাজস্থানে, খোকন এখন আছে কোথায়, খোকন এখন আছে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়, ঠিক আছে। খোকনের ওখানে একটা সভ্যতা গড়ে উঠেছিল, দেখো। তো মানুষ, আমরা যদি চেষ্টা করি এখন গিয়েই সভ্যতা দেখতে পাবো না, কিন্তু আমার যদি দেশের ভেতরে এখন কোনো সভ্যতা থাকে সেটা আমরা যে কোনো সময় গিয়ে দেখতে পাবো। তাই জন্য দেখো এর মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্ট, প্রথমেই আসছে কি হরপ্পা, দেখো কোন জায়গাটা অবস্থিত, অবস্থানটা দেখো, তারপরে এবার দেখো পড়ো। দেখো এর মধ্যে আমরা কিছু কিছু জায়গার নাম পড়বো এবং সেই জায়গায় কি কি তৈরি হয়েছিল সেইগুলো পড়বো, ঠিক আছে, কি কি পাওয়া গিয়েছিল। ওকে, চলো দেখো, প্রথমেই আসছে হরপ্পা। চ্যাপ্টারটার নাম সবাই হেডিং করবে যারা যারা লিখছো, যে IVC, কি লিখবে, কোথায় গেল রে, IVC মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যার বাংলা হচ্ছে সিন্ধু উপত্যকার সভ্যতা,
ঠিক আছে। ইন্দাস মানে সিন্ধু, ভ্যালি মানে উপত্যকা, সিভিলাইজেশন মানে সভ্যতা। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, লেখো লেখো। আচ্ছা এই পার্টটা লিখতে হবে না, ঠিক আছে, এই পার্টটা আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, ক্লাসের পরেই পিডিএফ দিয়ে দেবো, সেটা প্রিন্ট করতেও পারো বা তুমি লিখতেও লিখে পরে লিখে নিতে পারো। এখন এটা শোনো, এটা লিখতে গেলে তাহলে আর পড়া বুঝতে পারবে না। ওকে, যখন জিকে পড়াবো তখন লিখবে, ওকে, বা যখন লিখতে বলবো সেই জায়গাগুলো লিখবে। ওকে, চলো দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু উপত্যকার সভ্যতা। তো এখানে প্রথম যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হরপ্পা। ঠিক আছে, এটাকে আমরা হরপ্পা সভ্যতা নামেও জানি। ঠিক আছে, এখানে প্রথম নগর আমরা কি হলো পরে খুঁড়ে বার করেছি। ঠিক আছে, তৈরি হয়েছিল অনেক যুগ আগে, চ্যালকোলিথিক যুগে, কিন্তু পরে এটা আমরা যে খুঁড়ে বার করেছি। কোন নদীর তীরে অবস্থিত, যেটা পরীক্ষায় আছে সেটাটুকু পড়বো। রাভি নদীর তীরে। স্যার রাভি কি, বুঝতে পারিনি। দেখো এই জায়গাতে আমাদের যদি ভারতের ম্যাপটা দেখি, আমি একটু আঁকি ছোট করে, হ্যাঁ, এই জায়গাটা। Okay. তো এই জায়গাতে এইখান থেকে আমাদের পাঁচখানা নদী, পঞ্চনদ বের হয়েছে। ঠিক আছে, প্রথম একটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট এখানে গেছে, এটা হচ্ছে ইন্দাস মানে সিন্ধু। আর এরই ট্রিবিউটারি মানে মানে উপনদী এর সাথে যুক্ত হয়েছে। উপনদী মানে জানো তো, এর সাথে যে নদীগুলো যুক্ত হয়েছে সেগুলোকে উপনদী বলে। এর সাথে টোটাল এরকম 5টা উপনদী যুক্ত হয়েছে। ঠিক আছে, কটা উপনদী? 5টা। এগুলো আমরা সব হিস্ট্রিতে পড়বো, এই জিওগ্রাফিতে পড়বো। এত দূর যাইনি, এই জায়গার মধ্যেই সব সীমাবদ্ধ। আমার আঁকাটা ভুল হয়েছে, তো দেখে নাও। 5টা উপনদী কি করে মনে রাখবে? দেখো, জেসি রাইডার বলে একটা ক্রিকেটার ছিল, কেউ জানো? নিউজিল্যান্ডের জেসি রাইডার, বেস্ট স্পোর্টসম্যান। ঠিক আছে, বেস্ট স্পোর্টসম্যান, ব্যাস এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। কি তাহলে ইন্দাস রিভারের উপনদীগুলি কি কি? জেসি রাইডার, বেস্ট স্পোর্টসম্যান। ঠিক আছে, আমি যখন প্রথম পড়াশোনা স্টার্ট করেছিলাম এটা পরপর মনে রাখতাম, আমার কিছুতেই মনে থাকতো না, তো এই আমি শর্ট ট্রিক্স বানিয়েছিলাম। জেসি রাইডার, বেস্ট স্পোর্টসম্যান। জে দিয়ে ঝেলাম, সি দিয়ে চেনাব, আর দিয়ে রাভি, এ বি দিয়ে বিষ, এস দিয়ে সুতলেজ। আর এগুলোর বাংলা নাম শুনলে তোমরা সবাই যে বুঝবে। ঠিক আছে, বাংলা নামগুলো কি কি? ঠিক আছে, জেসি রাইডার, বেস্ট স্পোর্টসম্যান। ঝিলাম তো ঝিলামি নদী জানি। চেনাব মানে যা, বাংলা নামগুলো আমার নিজেরই মনে নেই। ঠিক আছে, আচ্ছা, রাভির বাংলা হচ্ছে ইরাবতী, চেনাব হচ্ছে চন্দ্রভাগা, বিষ হচ্ছে বিপাশা। ঠিক আছে, ওকে, বিষ হচ্ছে বিপাশা, সুতলেজ হচ্ছে শতদ্রু। Okay. আর একটা বিতস্তা আছে, ঝেলামটা হবে হয়তো, কিন্তু আমি এটাকে ঝিলামই জানি ছোট থেকে। ঠিক আছে, যাই হোক, তো এইগুলো হচ্ছে বাংলা নাম, কিন্তু বাংলা তোমার পড়ে ভাই জীবনেও কাজে লাগবে না। ঠিক আছে, বাংলা তোমার কখনোই পরীক্ষায় আসবে না। ওকে, আর ইন্দাসের বাংলা হচ্ছে সিন্ধু। ঠিক আছে, আর তোমার ইংলিশ মজবুত করতে হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইংলিশ নাম। জেসি রাইডার, বেস্ট স্পোর্টসম্যান, এইগুলো পরপর ছিল, জেসি রাইডার, বেস্ট স্পোর্টসম্যান। ঠিক আছে, তা এইবারে দেখো এই যে হরপ্পা, এটা কোন জায়গাটায় অবস্থিত? দেখো অনেকটা এই জায়গাটা করে, যেখানটা এই রাভি নদী বয়ে গেছে, এই রাভি নদীর তীরে আমাদের হরপ্পা সভ্যতা অবস্থিত। এবারে ক্লিয়ার হলো কোথায় রাভি নদী, যাকে আমরা বাংলায় ইরাবতী নামে চিনি। বোঝা গেছে? হরপ্পা কোথায়? ইরাবতী নদীর তীরে অবস্থিত। আর এটা যদি খুব মাইনিউটলি প্রশ্ন আছে, বলবে হরপ্পা থেকে মহেঞ্জোদারোর দূরত্ব কত? এটা হবে 680 কিলোমিটার। আমার আগের বছরেই সিজিএল পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, 680 কিলোমিটার। বলো কি এটা? আসমত শেখ,
বলো। আর অবস্থান কোথায়? মন্টোগোমারি জেলার মন্টোগোমারি জেলার পাঞ্জাবের পাকিস্তানে, বর্তমানে পাকিস্তানের মন্টোগোমারি জেলায়। সিজিএল নাম শুনলেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, চলো, সিজিএল থেকে তুমি অনেক ভালো ভালো র্যাঙ্ক পাবে, ঠিক আছে, যদি ক্র্যাক করতে পারো অনেক ভালো র্যাঙ্ক পাবে। চলো দেখো দেখো, সেই জন্যই তো পড়া, হয়ে যাবে। ক্লাস কখন শেষ হবে? ক্লাস 9টায় শুরু হয়েছে, 10:30টায় শেষ হবে। ওকে, 10:30টার পরে শেষ হবে। চলো দেখো, মন্টোগোমারি জেলায়, পাঞ্জাবের মন্টোগোমারি জেলা, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। দেখো আবার ছবিটা দেখো, এই যে পাকিস্তানে এখন অবস্থিত হরপ্পা, তুমি চাইলেও যেতে পারবে না। দেখো তাহলে পাঞ্জাবের মন্টোগোমারি জেলা। আর কত সালে এটাকে খুঁড়ে পাওয়া গিয়েছিল? 1921 সালে। কে খনন করেছিল? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি, প্রচুরবার পরীক্ষায় আছে। কে খনন করেছিল? দয়ারাম সাহানি, ঠিক আছে। দয়ারাম সাহানি, একদম। এখান থেকে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড সাইট অফ আইবিসি, মানে এই সিন্ধু সভ্যতার প্রথম সাইট যেটা খুঁজে পাওয়া গিয়েছিল, ঠিক আছে। মানে স্বাধীনতার জাস্ট কিছু বছর আগে, যখন আমাদের এখানে কি হচ্ছে 1921 সালে, আমাদের 1921 সালে তখন গান্ধীজি একটা আন্দোলন করছিল, বলো তো কি নাম, বলতে পারবে? ইয়েস, একদম ঠিক, অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট। আইন অমান্য নয়, আইন অমান্য হচ্ছিল 1930 সালে, ঠিক আছে। অসহযোগ আন্দোলন করছিল। তাহলে ভাবো সেই সময় বসে, আর ভারতীয়রা, কিছু ভারতীয়, যার মধ্যে একজন হচ্ছে দয়ারাম সাহানি, তারা পাকিস্তানে এই জেলাটা খনন করে পেয়েছে, ঠিক আছে। ভাবো কত দিকে কত কি হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে, এখানে কি পাওয়া গেছিল খুঁজে? গ্রেট গ্র্যানারি, মানে শস্যের ভান্ডার খুঁজে পাওয়া গেছিল, ঠিক আছে, যেখানে 2টো করে রো ছিল এবং এরকম 6টা গ্র্যানারি খুঁজে পাওয়া গেছিল, গ্রেট গ্র্যানারি। তারপরে এ মেল স্ট্যাচু অফ ডান্সিং পোজ, এটাকে নটরাজের মূর্তি বলা হয়। কি মূর্তি? এইগুলো খাতায় লেখো, নটরাজ, যেগুলো আমার লেখা নেই, পরে অ্যাড করে নেবে। নটরাজের মূর্তি, দেখো ছবিতে দেখো, এই যে নটরাজের মূর্তি, এটা পাওয়া গেছিল এই হরপ্পা সভ্যতা থেকে, হরপ্পা থেকে, ঠিক আছে। হরপ্পা থেকে পাওয়া গেছিল এই নটরাজের মূর্তি, ঠিক আছে। চলো, আর এটা হচ্ছে তোমার ওই গ্রেট গ্র্যানারি, মানে খাদ্য শস্য, সব থেকে বড় খাদ্য শস্য হবে। চলো, আর কি পাওয়া গেছিল? এটা কিন্তু মেল স্ট্যাচু ছিল, ঠিক আছে, মেল স্ট্যাচু ছিল নটরাজের। আর কি ছিল? কপার মিরর অ্যান্ড কপার চ্যারিয়ট। কপারের তৈরি মিরর মানে আয়না, আর কপারের তৈরি চ্যারিয়ট মানে হচ্ছে রথ, ঠিক আছে। কপারের আয়না, কপারের রথ। ভ্যানিটি কেস, মানে মেয়েরা যে ভ্যানিটি ব্যাগ নেয়, ওই ভ্যানিটি কেস ওখানে পাওয়া গিয়েছিল তখনকার যুগে, ভাবতে পারো ভ্যানিটি কেস পাওয়া গেছিল, মানে কতটা উন্নত ছিল ভাবো, ভ্যানিটি কেস পাওয়া গেছিল। আর এইগুলো যেগুলো দিয়েছি এগুলো সব পরীক্ষায় এসছে, যে ভ্যানিটি কেস কোথা থেকে পাওয়া গেছিল, হরপ্পা, এরকম পরীক্ষায় আছে, ঠিক আছে। তারপরে R37 সিমেট্রি। সিমেট্রি মানে কেউ জানো? সিমেট্রি মানে হচ্ছে কবর, এরকম R37, এরকম মানে লেখার মতো দেখতে, সেই জন্য একে R37 সিমেট্রি বা কবর পাওয়া গেছিল। এই যে বাংলা নামগুলো খাতায় লিখে নাও, পরে এগুলো টুকে নেবে, ঠিক আছে। আর কি পাওয়া গেছিল? আসিল ডেসক্রাইবিং মাদার গডেস উইথ প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম উম, মানে একটা মাদার গডেস এখানে ছিল, ঠিক আছে, মানে অনেকটা মাতৃজঠরের মতো দেখতে, তার পেটের থেকে একটা, মানে তার থেকে, মানে জরায়ু থেকে একটা গাছ, ছোট চারা গাছ বেরিয়ে আসছে, এরকম একটা সিল পাওয়া গিয়েছিল। সিল মানে কি? যেটার মাধ্যমে ওরা অর্থনৈতিক আদান প্রদান করতো, ঠিক আছে, এই সিল পাওয়া গিয়েছিল, ঠিক আছে। তাহলে কি হলো? প্রথম আবিষ্কৃত সভ্যতার শহরের নাম হচ্ছে হরপ্পা, ঠিক আছে। হ্যাঁ, আর গ্রেট গ্র্যানারি পাওয়া গেছে, নটরাজের মূর্তি পাওয়া গেছে, কপার আয়না, কপারের রথ, ভ্যানিটি কেস, R37 কবর, আর একটা সিল পাওয়া গেছিলো যার মধ্যে মাদার গডেসের পেট থেকে ওই একটা ছোট্ট চারা গাছ বেরোচ্ছে। ক্লিয়ার? এবারে হচ্ছে মহেঞ্জোদারো। আজকে এটা পড়াচ্ছি তো, কালকে মহেঞ্জোদারো সিনেমাটা দেখবে,
ঠিক আছে, অনেক কিছু রিলেট করতে পারবে, ঠিক আছে, অনেক কিছু রিলেট করতে পারবে। ঋত্বিকের মহেঞ্জোদারো সিনেমাটা দেখবে। মহেঞ্জোদারোটা কোন জায়গায় অবস্থিত দেখো, এই যে দেখো মহেঞ্জোদারো, এই যে মহেঞ্জোদারো, এইটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। এই যে ইন্দাস রিভার, এই যে ইন্দাস মানে সিন্ধু নদীর তীরেই অবস্থিত, ঠিক আছে, এই যে ইন্দাস রিভারের ধারে অবস্থিত মহেঞ্জোদারো। আবার দেখবে আজকে, মুভিটা আগে দেখেছো তো, এবারে দেখবে আজকে পড়ানোর পর, তারপরে দেখবে বুঝতে পারবে ঠিক। ওই তো এইটাই দেখো, ঠিক আছে, আজকে পড়ানোর পর দেখবে, ঠিক আছে। আমি যখন এইগুলো জানতাম না দেখেছিলাম, হ্যাঁ ঋত্বিক কী সব খুঁজে পাচ্ছে, এইসব করছে, বাঁধ ভেঙে গেছে এটা আটকাচ্ছে, কিন্তু আজ পড়ার পরে, বোঝার পরে, তারপর তোমার পড়াটা বোঝাটা আরো আলাদা লাগবে, ঠিক আছে। দেখবে তুমি ওখানে গ্র্যানারি দেখতে পাবে, আজকে যেগুলো দেখাবো সেই ছবিগুলো সব ছোট 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 দেখতে পাবে, ঠিক আছে। চলো, এটা কোথায় অবস্থিত, এটা লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধু অ্যান্ড পাকিস্তান, এটাও পাকিস্তানে অবস্থিত। তাহলে সিন্ধুর লারকানা জেলায় পাকিস্তানে অবস্থিত। এটা কত সালে খনন কার্য হয়েছিল, 1922 সালে। কে পেয়েছিল, বাঙালি একজন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আজকে সবাই পুরোটা দেখবে, এই ইউটিউবেও আছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। কমেন্ট করো রে ভাই, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল কাকু নাহলে তো রেগে যাবে। চলো চলো নেক্সট, এরপরে হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ডিসকভার্ড সাইট, দ্বিতীয়বার খুঁজে পাওয়া গেছিল, মানে প্রথম খুঁজে পাওয়া গেছিল হরপ্পা, দ্বিতীয়বার খুঁজে পাওয়া গেছিল যেটা সাইট হচ্ছে মহেঞ্জোদারো, ঠিক আছে। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, কতবার যে পরীক্ষায় এসছে, আর পুলিশের পরীক্ষা হলে এটা আসবেই, ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষায় পুলিশের আসবে। মাউন্ড অফ ডেড মানে মৃতের স্তূপ, তোমাদেরও আই থিঙ্ক পরীক্ষায় ছিল, ঠিক আছে, মৃতের স্তূপ, ঠিক আছে, মাউন্ড অফ ডেড বা মৃতের স্তূপ মহেঞ্জোদারো শব্দের মানে। এখানে কি পাওয়া গেছিল, ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল, একটা মহিলার নাচের ভঙ্গিতে ব্রোঞ্জের স্ট্যাচু পাওয়া গেছিল, কেমন দেখে নাও, এই যে এটা ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডান্সিং গার্ল, ঠিক আছে। চলো নেক্সট, আর কি পাওয়া গেছিল, গ্রেট বাথ মানে একটা জায়গায় স্নানাগার পাওয়া গিয়েছিল, ঠিক আছে, স্নানাগার পাওয়া গিয়েছিল। আর কি পাওয়া গিয়েছিল, স্নানাগার একদম। ইমেজ অফ পশুপতি শিব বা আদি শিব, এরা যাকে পুজো করতো মেনলি তার নাম হচ্ছে পশুপতি শিব বা আদি শিব, তারকে সেটা পাওয়া গেছিল। আর কি পাওয়া গেছিল, স্ট্যাচু অফ বেয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা লোক পাওয়া গেছিল যাকে আমরা প্রিস্ট কিং নামে জানি, ঠিক আছে। এইটা নিয়ে একবার ট্রোল হয়েছিল, কেউ জানো কি জানি না, অনেকটা একজনের আমাদের দেশের একজন নেতার মতো দেখতে, কার নাম বলবো না, এই ছবিটা পাওয়া গেছিল, এই মূর্তিটা পাওয়া গেছিল, ঠিক আছে। দেখো খানিকটা রিলেট করতে পারলে পারবে হয়তো, সবাই চেনে এই নেতাকে, সবাই চেনে, ঠিক আছে, আমাদের দেশের নেতা। কারোর মনে পড়ছে কোন নেতার মুখ, বলছি সবাই চেনে, এমনকি বিদেশেও চেনে। সব ঘুমিয়ে পড়লি নাকি, ল্যাগ হচ্ছে, আমার এন্ড থেকে কোনো প্রবলেম নেই। আমি বললাম ওই নেতাটার মুখটা কেউ জানো, অনেকটা দেখতে আমাদের একজন নেতার আছে, খোকনের মনে পড়ে গেছে, চলো ঠিক আছে, খোকন বলতে হবে না। এবার হচ্ছে এভিডেন্স অফ নিউড ফিমেল ফিগার, ঠিক আছে, মানে একটা মহিলার পোশাকহীন একটা ফিগার পাওয়া গিয়েছে, ঠিক আছে। আর কি পাওয়া গেছিল, গ্রেট গ্র্যানারি মানে সব থেকে বড় খাদ্যশস্য, এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় খাদ্যশস্য। এর পাশে লিখে নাও, লার্জেস্ট বিল্ডিং অফ আইভিসি, ঠিক আছে, লার্জেস্ট বিল্ডিং অফ আইভিসি, ওকে, সব থেকে বড় খাদ্যশস্য পাওয়া গেছিল। চলো নেক্সট, আর কি পাওয়া গেছিল, ফ্র্যাগমেন্টস অফ উভেন কটন ক্লথস মানে একটা সুতির কাপড়ের টুকরো পাওয়া গেছিল, ওকে, পরীক্ষায় এসেছিল, সুতির কাপড়ের টুকরো পাওয়া গেছিল কোথা থেকে, মহেঞ্জোদারোতে। আর সব থেকে উন্নত ড্রেনেজ সিস্টেম পাওয়া গেছিল, নর্দমা তখনকার যুগে তৈরি হয়েছিল, ভাবো কতটা উন্নত, যেরকম আজকের যুগে আমরা দেখতে পাই সেরকম। দেখো তোমার মূর্তি দেখতে পাই,
তারপরে খাদ্যশস্য গ্রামের দিকে দেখতে পাই, সুতির কাপড় দেখতে পাই, ড্রেনেজ সিস্টেম দেখতে পাই, তারপরে ভ্যানিটি কেস, এগুলো সব দেখতে পাই। অনেকটা আধুনিক যুগের মতো সভ্যতা তখনকার যুগে ছিল, ঠিক আছে। তাই জন্য একে বলে আরবান সিভিলাইজেশন। স্নানাগার দেখা যায় পুকুরের মতো, একদম ঠিক। চলো নেক্সট। আর রাস্তাঘাটও অনেক উন্নত ছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে চানহু দারো। চানহু দারোটা কোথায় অবস্থিত দেখো, যদি ছবিটা দেখো, চানহু দারো কাহা পে হ্যাঁ, ইহা পে চানহু দারো, দেখো চানহু দারো। ওকে, দেখবে এই সিনেমাটা দেখলেই বারবার সালমান খান এই ঋত্বিক বলবে কোড দিজি, কোড দিজি, কোড দিজি একটা জায়গার নাম, তুমি যদি না জানো বুঝতেই পারবে না, দেখবে এক্ষুনি একটা জায়গার নাম আছে। চান্নুদারও ওখানে বলবে, ঠিক আছে। এই চান্নুদারোতে মেনলি মেয়েদের আনাগোনা বেশি ছিল। কেন দেখো, এটাও ইন্দাস নদীর তীরে অবস্থিত, সিন্ধু রাজ্যে, পাকিস্তানে অবস্থিত। 1934 সালে, এটা অতটা আসে না পরীক্ষায়, এনজি মজুমদার খুঁজে পেয়েছিল, এগুলো অতটা পরীক্ষায় আসে না, ঠিক আছে। অনলি সিটি দেয়ার আর নো সিটাডেল। সিটাডেল মানে কেউ জানো? সিটাডেল, সিটাডেল মানে হচ্ছে দুর্গ, ঠিক আছে। সিটাডেল মানে কি? সিটাডেল মানে হচ্ছে দুর্গ, একমাত্র শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি, ঠিক আছে। দুর্গ পাওয়া যায়নি, এটা পরীক্ষায় প্রচুরবার এসছে। কোথায় একমাত্র শহর যেখানে কোনো সিটাডেল বা দুর্গ পাওয়া যায়নি? সেটা হচ্ছে চানহু দারো। আর কেন বললাম যে মেয়েদের জন্য বিখ্যাত? কারণ এখানে দেখো কি পাওয়া গেছিল, ইঙ্ক পট, কালির দোয়াত পাওয়া গেছিল, লিপস্টিক পাওয়া গেছিল, তখনকার যুগে লিপস্টিক পাওয়া গেছিল, ঠিক আছে। আর কি পাওয়া গেছিল? কার্টস, কার্টস মানে হচ্ছে তোমার গরুর গাড়ি, ঠিক আছে, গরুর গাড়ি পাওয়া গেছিল। আর হচ্ছে বিড মেকার শপ, বিড মেকার শপ মানে দেখবে মেয়েরা কি করে গলায় পুঁথি দিয়ে তৈরি মালা, এরকম হার পরে না, এই পুঁথি দিয়ে তৈরি হারকে বলা হয় বিড। এইগুলো যে তৈরি করে তাকে বলে বিড মেকার, বিড মেকার। আর এই যে যে দোকানে পাওয়া যায় সেগুলো বলে বিড মেকার শপ। তখনকার যুগে এই পুঁথির মালার দোকান পাওয়া গেছিল। আবার পুঁথি যা তার পুঁথি নয়, এগুলো হচ্ছে কিসের তৈরি পুঁথি? গোল্ড আর সিলভারের তৈরি। কিসের তৈরি? গোল্ড আর সিলভারের তৈরি। বলো এবার, আমাদের থেকে তারা কি পিছিয়ে আছে? তারা আমাদের এখনকার যুগের সাথে টক্কর দিচ্ছে, ঠিক আছে। গোল্ড আর সিলভারের তৈরি, লিপস্টিক পাওয়া যাচ্ছে, মানে সোনা রূপার গহনা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, একদম। চলো নেক্সট। এবারে দেখো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা, ওই লিপস্টিকটা মানে আগে যখন 1990-90 সাল, মানে আমি যখন জন্ম হয়নি তখন পরীক্ষায় এসেছিল একবার WBCS, ঠিক আছে। তখন কেউ জানতোই না, এত ডিটেলসে পড়াতো না, ঠিক আছে। তখন কেউ জানতোই না, বলছে সব ভুলভাল প্রশ্ন দিয়েছে, লিপস্টিক দিয়েছে। সত্যি কি লিপস্টিক পাওয়া গেছিল? ঠিক আছে, যাই হোক। হচ্ছে মেহেরগড়। মেহেরগড়টা নিশ্চয়ই তোমরা নাম শুনে থাকবে, মেহেরগড় সভ্যতা। এটা হচ্ছে সব থেকে পুরানো সিভিলাইজেশন ভারতের মধ্যে, মানে সব থেকে পুরনো যদি কোনো সভ্যতা গড়ে ওঠে সেটা হচ্ছে এখানে মেহেরগড়ে, ঠিক আছে, মেহেরগড়। এটা কোথায় অবস্থিত? কচ্ছ প্লেন, নিয়ার বোলান পাস, বালুচিস্তান, পাকিস্তান। হ্যাঁ রেকর্ডিং দেবো, কিন্তু এখন থেকে শোনো, ঠিক আছে, নাহলে রেকর্ডিং এ সব জিনিস বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে কচ্ছ প্লেন, কচ্ছ মানে কোথায় অবস্থিত দেখো, গুজরাটের কাছে অবস্থিত। এই যে এই রে, এই যে এই যে গুজরাটের কাছে কচ্ছ প্লেন, এই জায়গাটাই মেহেরগড় অবস্থিত, কিন্তু এখানে নেই আই থিঙ্ক। যাই হোক, এই কচ্ছ প্লেনের কাছাকাছি অবস্থিত তোমার ওই তোমার মেহেরগড় সভ্যতা। কচ্ছের রণ বলে, হ্যাঁ একদম ঠিক, একদম। আর এখন যেটা পাকিস্তানে, 1974 সালে এইটা পরীক্ষায় আসে, কে খুঁজে পেয়েছিল? সে হচ্ছে জাঁ ফ্রাসোয়া জারিজ। বাংলায় লিখলে এরকম হয়, জাঁ ফ্রাসোয়া জারিজ, ইনি খুঁজে পেয়েছিল, ঠিক আছে, জাঁ ফ্রাসোয়া জারিজ, ইনি খুঁজে পেয়েছিল মেহেরগড় সভ্যতাকে। এটা হচ্ছে ওল্ডেস্ট সিভিলাইজেশন, বুঝতেই পেরেছি। আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার, ঠিক আছে, মানে সব থেকে পুরানো চাষবাসের এগ্রিকালচার এখানে পাওয়া গেছিল, চাষবাস। আর আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলড লাইফ, কেন কি নগর তৈরি হচ্ছে, মানুষের লাইফ কি হচ্ছে, সেটেল হচ্ছে, তবেই না সে তার ঘর বাড়ি বানাবে। তোমার কাছে যদি ইনকাম না থাকে তুমি ঘর বাড়ি বানানোর স্বপ্নই দেখবে না, তাই না? মানুষের লাইফ সেটেল হচ্ছে মানে মানুষ উন্নত
উন্নত হচ্ছে, মানুষের কাছে পয়সা কড়ি আছে, সে নিজের জীবন আলাদা করার চেষ্টা করছে, সেই জন্য এখানে সেটেল লাইফ পাওয়া গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে সুতকা গেন্দর। ঠিক আছে, সুতকা গেন্দর। এবারে আসি একটা জায়গায়, এবারে এই যে ম্যাপটা পরীক্ষায় আসে, যে এই যে সভ্যতাটা খুঁজে পাওয়া গেছিল, এই সভ্যতার মধ্যে একদম উত্তরের সাইড কোনটা, দক্ষিণের দিক কোনটা, আর পূর্বের দিক কোনটা, পশ্চিমের সাইড কোনটা। এই যে সুতকা গেন্ডরটা এখন পড়বো, এটা হচ্ছে সব থেকে পশ্চিমে, একদম ওই ইরানের বর্ডারের দিকে। দেখো এই যে সুতকা গেন্ডর, দেখো ইরানের বর্ডারের কাছে অবস্থিত, কত দূরে পর্যন্ত সভ্যতাটা বিস্তৃত। আবার এই দাইমাবাদ, ঠিক আছে, এটাও দেখবে, আলমগীরপুর এটাও দেখবে, মান্দা এটা আবার ওই কাশ্মীরের দিকে অবস্থিত, দেখবে এইখানে আছে এই যে মান্দা, ঠিক আছে, এটা আবার কাশ্মীরের দিকে অবস্থিত। ওকে, তো এরকম চারিদিকে বিস্তৃত ছিল। কোনটা কোন দিকে, উত্তরে মান্দা, দক্ষিণে দাইমাবাদ, উত্তরে মান্দা, দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর, পশ্চিমে হচ্ছে সুতকা গেন্দ্র। এটা পরীক্ষায় আসে, সেই জন্য এটা দিয়েছি। ঠিক আছে, যাই হোক, চলো এবারে হচ্ছে সুতকা গেন্দর। এই সুতকা গেন্দর তাহলে কোন দিকে, মালদা নয় রে, মান্দা, সুতকা গেন্দর। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট সাইট অফ আইবিসি, ইরানের বর্ডারের কাছে অবস্থিত। ঠিক আছে, আর এটাও পাকিস্তানের মধ্যেই অবস্থিত। এর কাছে যে নদীটা দেখা যায় সেটা হচ্ছে দাস্ত নদী। ঠিক আছে, আর কিছু জানতে হবে না এখান থেকে, এগুলো আসে না। চলো, এবার হচ্ছে কালীবঙ্গান। এইটা যেখানে এখন খোকন আছে সেখানে অবস্থিত, আর এইখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নটা আসে। ঠিক আছে, যে কালীবঙ্গান কোথায়। ভারতই সব থেকে ডেভেলপ ছিল তাবাসসুম। ঠিক আছে, সেই জন্য আজকে ওই ইংরেজরা অ্যাটাক করে, মানে এখানে বাণিজ্য করতে এসেছিল, মানে এখানে যা মশলাপাতি ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ লুট করে নেওয়ার জন্যই বিদেশিরা আসতো। ঠিক আছে, নাহলে তাদের কোনো আসার মতলব ছিল না। ঠিক আছে, আর তারা আমাদের হারকাতের জন্য, আর তাদের শুধুমাত্র ওই এখান থেকে শুধু নিয়ে যাওয়া, এই লোভের কারণে সব ধনসম্পদ তারা নিয়ে চলে গেছে, আর যার অবস্থান আমরা ভুগছি। ঠিক আছে, নাহলে সব থেকে উন্নত দেশ ছিল তখন বাংলা, ভারত। ঠিক আছে, এখন এক করে দিলেও পারবে কি ঠিক নেই, আর এক তো জীবনে হবেও না। ঠিক আছে, সে তুমি স্বপ্ন দেখলে স্বপ্নতেও হবে না। হবে, যে যদি হবে না সেই যদি ভেবে লাভ কি। চলো চলো, কালীবঙ্গান। দেখো কালীবঙ্গান, কেন কালীবঙ্গান নাম কেউ জানো? বঙ্গান মানে হচ্ছে ব্যাঙ্গেল। ব্যাঙ্গেল মানে কি, ব্যাঙ্গেল মানে বলো, ফার্স্ট বলো, ব্যাঙ্গেল মানে কি? এইখানটা করে কালীবঙ্গান অবস্থা, এই যে ব্যাঙ্গেল মানে চুড়ি, কালো চুড়ি পাওয়া গেছিল এখান থেকে, সেই জন্য এই জায়গাটার নাম দিয়েছে কালীবঙ্গান। ঠিক আছে, কালো রঙের চুড়ি পাওয়া গিয়েছিল এই জায়গা থেকে, তখনকার যুগে দেখো চুড়িও পরতো। ঠিক আছে, তাহলে কোন নদীর তীরে অবস্থিত, ঘাঘর নদীর তীরে, ঘাঘর নদীর তীরে। আচ্ছা ঠিক আছে, ঘাঘর নদী বা সরস্বতী নদীর তীরে, যেখানে এখন খোক অবস্থান করছে, সেইখানে অবস্থিত এই আমাদের কালীবঙ্গান, বা অর্থাৎ রাজস্থানে অবস্থিত। এটা 1961 খ্রিস্টাব্দে বিবি লাল আর অমলানন্দ ঘোষ খুঁজে পেয়েছিল। কেন, দেখো রাজস্থান মানেই এখানে কি পাওয়া গেছে, দেখো বোন অফ ক্যামেল, উটের হাড় পাওয়া গেছে। ঠিক আছে, চলো, প্লাউ ফিল্ড পাওয়া গেছে, মানে তোমার চাষবাসের জমি পাওয়া গেছে। ঠিক আছে, আর কি পাওয়া গেছে, 7 ফায়ার অল্টার্স অ্যান্ড উডেন ফারো। 7 ফায়ার অল্টার্স মানে কি, 7টা আগুনের বেদি। আগুনের বেদি কি জানো, যজ্ঞ বেদি। আগেকার যুগে রাজারা যুদ্ধে যাওয়ার আগে আগুনের সামনে বসে যজ্ঞ করতো। ঠিক আছে, ওই যেখানটা আগুন জ্বালাতো সেই জায়গাটাকে দেখবে এরকম দেখতে হতো, এরকম দেখতে হতো, এরকম। আর এখান থেকে অনেক কাঠ ফাট দেওয়া থাকতো, যার মধ্যে থেকে এরকম আগুনটা বেরোতো। ঠিক আছে, এইটাকে বলতে ফায়ার অল্টার। ঠিক আছে, এই আগুনের বেদি, এরকম 7খানা আগুনের বেদি। আর উডেন ফারো, উডেন ফারো মানে কেউ জানো, উডেন ফারো কেউ বলতে পারবে, উডেন ফারো, ফারো মানে কি? চলো আমি বলে দিই, মানে কাঠের লাঙল পাওয়া গেছিল। তাহলে উডের
লাঙল আর যোগ্য বেদি পাওয়া গেছে। আর এখানে কোনো ড্রেনেজ সিস্টেম পাওয়া যায়নি, কারণ জলই নেই, কারণ তো মরুভূমি, ঠিক আছে। আর ফোর্টিফাইড ছিল, মানে দুর্গ দিয়ে ঘেরা ছিল, চারিদিকে ফোর্ট করা ছিল। এভিডেন্স অফ সার্জারি, ভাবো তখনকার যুগে সার্জারি হচ্ছে, মানুষের অপারেশন হচ্ছে। এভিডেন্স অফ আর্থকোয়েক, এখানে আবার ভূমিকম্পেরও এভিডেন্স পাওয়া গেছে পরে, মানে এই সভ্যতাটা এখানে ভূমিকম্প হয়ে এই জায়গাটা ধ্বংস হয়েছে। দেখো তখনকার যুগে সার্জারি, এমনি এমনি বলছে না আমাদের থেকে উন্নত ওরা, ঠিক আছে। তাহলে এটা সুতকা গেন্দর হলো, আমরা পশ্চিমের সাইড পেলাম। এবারে এসো মান্ডা, মালদা যেটা বলছিলে, মালদা নয় মান্ডা, ঠিক আছে। মান্ডা ওই যে চেনাব নদী, জেসি রাইডার সি, ওই চেনাবের কাছে অবস্থিত, জম্মু কাশ্মীরে সব থেকে উত্তরের সাইড, নর্দার্ন মোস্ট সাইড, ঠিক আছে, উত্তরের সাইড। আর কিছু জানতে হবে। এবার হচ্ছে দাইমাবাদ, এটা দেখো সব থেকে বলছিলাম সাউদার্ন মোস্ট সাইড, মানে একদম দক্ষিণের সাইড। তাহলে একদম উত্তরে মান্ডা, একদম দক্ষিণে দাইমাবাদ, একদম পূর্বে কি দেখলাম, পশ্চিমে দেখলাম সুতকাগেন্দর, আর একদম পূর্বে দেখবো আলমগীরপুর, ঠিক আছে। তাহলে দাইমাবাদ কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী বা পার্বতী, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এখানেও কপার চ্যারিয়ট, মানে কপারের তৈরি রথ, আর সব থেকে বেশি জনসংখ্যা ছিল এখানে, মোস্ট পপুলেটেড সাইট। ওকে, আর কি ছিল? আলমগীরপুর, ওই যে দেখেছিলে একটুখানি, আলমগীরপুর কোথায় অবস্থিত? একদম আমাদের, দেখো আগের ছবিটা দেখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। দেখো আলমগীরপুর একদম আমাদের পশ্চিমের দিকে অবস্থিত। তাহলে পশ্চিমের দিকে মানে একদম ইউপির কাছাকাছি এই জায়গা করে অবস্থিত হচ্ছে আলমগীরপুর, ঠিক আছে, আলমগীরপুর। আর এই যে দাইমাবাদ এখানটা করে অবস্থিত, এই জায়গাটা করে, এই জায়গাটা করে দাইমাবাদ অবস্থিত, ঠিক আছে, এখানে দেওয়া নেই। এই যে আলমগীরপুর, আলমগীরপুর হচ্ছে হিন্দন নদীর তীরে অবস্থিত এবং ইউপি মানে উত্তরপ্রদেশে। আর এটা এই কাজল শর্মার দাদা খুঁজে পেয়েছিল। আর ইস্টার্ন মোস্ট সাইট, আর এখানে কোনো রকম কোনো সিল পাওয়া যায়নি, মানে ব্যবসা করি সেরকম হতো না এখানে, একদম পূর্বের সাইড তো, এখানে সেরকম লোকজন ছিল না। ওকে, সেটাও তো পড়বো নেক্সট দিন, ঠিক আছে, একদম। চলো নেক্সট। ধ্বংস হওয়ার অনেক কারণ বিজ্ঞানীরা দিয়ে, মানে যারা আর্কিওলজিস্ট তারা দিয়েছে। কেউ বলেছে আর্থকোয়েক, কেউ বলেছে বিভিন্ন রকম কারণ, অনেক সব কারণ দিয়েছে। ওকে, চলো কাল পড়বো, পরের দিন পড়বো। এবারে এসো লোথাল। লোথাল হচ্ছে ভাগবর বা গুজরাটে অবস্থিত, ভাগবর নদী বা সবরমতী। আচ্ছা সবরমতী আশ্রম কার ছিল বলো তো? সবরমতী আশ্রম কে তৈরি করেছিল? সবরমতী নদীর তীরে কে তৈরি করেছিল? ইয়েস, বাপুজি। তাহলে কোথায় ছিল সেটা? গুজরাটে, আহমেদাবাদে। সেই সবরমতী নদীর তীরে অবস্থিত লোথাল সাইটটা, এটা 1954 সালে এস.আর. রাও খুঁজে পেয়েছিল। এটা পোর্ট সিটি, মানে বন্দর শহর। দেখো তখনকার যুগে বন্দর হয়েছে তৈরি, ঠিক আছে, বন্দর শহর। মোস্ট ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার, কারণ কি পোর্ট আছে, ঠিক আছে, কারণ কি সমুদ্রের ধারে অবস্থিত, সেই জন্য পোর্ট গড়ে উঠেছে, ট্রেড হচ্ছে, বাণিজ্য হচ্ছে। আর্টিফিশিয়াল ডক ইয়ার্ড, মানে যাতে জাহাজ বাঁধতে পারে সেই জন্য কৃত্রিমভাবে তৈরি করেছিল ডক ইয়ার্ড, মানে জাহাজ বাঁধার জায়গা, ঠিক আছে, ঘাঁটি। আর কি করা ছিল? এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, যে ওখানে মানুষ ধান চাষ করতো, সেটার এভিডেন্স ওখানে খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে। এভিডেন্স অফ ডবল অর কাপেল বাড়িয়াল, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। তাই ডবল আর কাপেল বাড়িয়াল কি? ডাবল বাড়িয়াল মানে হচ্ছে কেউ ধরো মারা গেছে, ঠিক আছে, তাহলে তার সাথে তার যে পোষ্য থাকতো, মানে সে ধরো একটা কুকুর পুষলো বা ঘোড়া পুষলো, তার সাথে একসাথে কবর দেওয়া হতো, এটা হচ্ছে ডবল বাড়িয়াল, ঠিক আছে। আর কাপেল বাড়িয়াল মানে স্বামী স্ত্রীকে একসাথে কবর দেওয়া হতো, একই জায়গায় পরপর কবর দেওয়া হতো, এটা হচ্ছে কাপেল বাড়িয়াল, ঠিক আছে। তো এখানে এটা পাওয়া গেছে, ঠিক আছে, ডবল বাড়িয়াল বা কাপেল বাড়িয়াল পাওয়া গেছে কোথায়? লোথালে, ঠিক আছে। আর কি পাওয়া গেছে? তাকে তার সিঙ্গেল দেওয়া হতো, কিন্তু এই রকমটা অন্য কোথাও আর পাওয়া যায়নি, এরকমটা এখানেই পাওয়া গেছে, ঠিক আছে।
আর প্রিন্টেড জার পাওয়া গেছে, মানে একটা জারের গায়ে অনেক রকম প্রিন্ট করা এরকম জার খুঁজে পাওয়া গেছিল লোথালে। ঠিক আছে, প্রিন্টেড জার, যার গায়ে একটা গল্প, পঞ্চতন্ত্রের গল্প ওখানে খোদাই করা আছে। ঠিক আছে, যাই হোক, এরপরে আসছে 3 পেয়ার সিমেট্রি। দেখো আগে পড়েছিলাম একটা 6R37 সিমেট্রি, এখানে আছে 3 জোড়া এরকম কবর খুঁজে পাওয়া গেছিল। ঠিক আছে, 3 পেয়ার সিমেট্রি। এবার এসো সুরকোটাডা, এটাও কচ্ছ রিজিয়ন, গুজরাট। এভিডেন্স অফ হর্স বোন, এটা পরীক্ষায় আসে। ঘোড়ার হাড় কোথা থেকে খুঁজে পাওয়া গেছিল? ঘোড়ার হাড় পাওয়া গেছিল সুরকোটাডা থেকে। আর বলো তো ক্যামেলের হাড় কোথায় পাওয়া গেছিল, মানে উটের হাড়? ফার্স্ট উটের হাড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রে, কালীবঙ্গান বললাম, যেখানে খোকন আছে, রাজস্থান। কালীবঙ্গান, কালো চুড়ি। হুম, চলো। ধোলাভিরা, ধোলাভিরাও গুজরাট, 1960 সালে। এখানে স্টেডিয়াম পাওয়া গেছিল, দেখো স্টেডিয়াম খুঁজে পাওয়া গেছিল তখনকার যুগে। এভিডেন্স অফ সাইন বোর্ড ইনস্ক্রিপশন, মানে সাইন বোর্ড খুঁজে পাওয়া গেছিল। আর ফিগার অফ চ্যারিয়ট টাইড উইথ এ পেয়ার অফ বলক ড্রিভেন বাই নিউড হিউম্যান, মানে কি? একটা রথ পাওয়া গেছিল যার সাথে একটা বুলক, মানে ঘোড়া, মানে গরুর গাড়িতে টানা রথ খুঁজে পাওয়া গেছিল, যেটা চালাচ্ছে একজন মানুষ, যে কিনা পোশাকহীন অবস্থায়। এরকম একটা ফিগার খুঁজে পাওয়া গেছিল। ঠিক আছে, হ্যাঁ, খেলার স্টেডিয়াম। ঠিক আছে, খেলারই স্টেডিয়াম। দেখবে ওই, তোমরা তো ওই সিনেমাটা দেখোনি, ওই জন্য বলছো খেলার স্টেডিয়াম কিনা। দেখবে ওই ঋত্বিক রোশনের ওইখানে, যখন মহেঞ্জোদারো সিনেমাটাতে একটা এরকম ঘেরা জায়গায় সব দর্শক এরকম বসে আছে, তার সাথে এখানে একটা কিছু খেলা হবে ওর সাথে। ঠিক আছে, ওর সাথে খেলা মানে কোনো একটা মহিষ বা ষাঁড়ের সাথে কিছু একটা হবে ওই জায়গাটা। ওটা আমার ঠিক পার্টিকুলারলি মনে নেই, ওইটা আছে, দেখবে। ওই জন্য বলছি সিনেমাটা এইটা দেখার পর দেখবে, বা এটা পড়ে নিয়ে একবার দেখবে। ঠিক আছে, ভালো মনে থাকে। ওকে, আর কি পাওয়া গেছে? অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, জলের ম্যানেজমেন্ট সিস্টেম ভালো পাওয়া গেছিল। রক কাট আর্কিটেকচার, মানে খোদাই করা আর্কিটেকচার পাওয়া গেছিল। ড্যাম পাওয়া গেছিল, মানে বাঁধ পাওয়া গেছিল। এই বাঁধ ভেঙে গিয়েই নাকি ওটা ধ্বংস হয়েছিল, এটা ওই মহেঞ্জোদারো সিনেমাতে দেখিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, তো ড্যাম মানে বাঁধ পাওয়া গেছিলো, রক কাট মানে পাথরও কেটে কেটে বানানো হয়েছিল, এরকম আর্কিটেকচার পাওয়া গেছিলো, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম এসব পাওয়া গেছিলো। এবার আসছে রংপুর। রংপুর মিদাস নদীর তীরে, আসে না পরীক্ষায়, গুজরাটে অবস্থিত। ঠিক আছে, আর কি বানাওলি। বানাওয়ালি কোথায় অবস্থিত? বানাওলি হচ্ছে ঘাগর বা সরস্বতী নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে হরিয়ানার সাইড। এর একটা শর্ট ট্রিক্স আছে। ঠিক আছে, শর্ট ট্রিক্স কি? বনের হরিণ। যদি বলে একটা হরিয়ানার সাইটের নাম বলো, হরিয়ানায় অবস্থিত কোন সাইট, তখন মনে রাখতে হবে বনের হরিণ। হরিণ থেকে হরিয়ানা, বানাউলি থেকে বন। ঠিক আছে, বনের হরিণ। আরেকটা আছে সাইট, ঠিক আছে, যে পাঞ্জাবের সাইট কোনটা, মানে ভারতের পাঞ্জাব, তখন হবে রোপার। কি করে মনে রাখবে? রূপোর পান। এগুলো সব আমার বানানো, যাতে মনে থাকে। রূপোর পান। ওকে, আর একটা আছে যে গুজরাটের সাইটগুলোর নাম কি কি পরপর। ঠিক আছে, এর একটা শর্ট ট্রিক্স বানিয়েছি আমি আমার। রসুলের, এগুলো লিখে নাও যারা পড়তে চাও অ্যাকচুয়ালি। ঢোল গুজরাটে বাজে। ঠিক আছে, রসুলের ঢোল গুজরাটে বাজে। দেখো, র থেকে রংপুর। ঠিক আছে, সু থেকে সুরকোটাটা, ল থেকে লোথাল, ঢোল থেকে ধোলাভিরা, আর আরেকটা কি ছিল, আচ্ছা, সু থেকে সুরকোটাটা। হ্যাঁ, রসুলের ঢোল গুজরাটে বাজে। আর কি কিছু ছিল? নাই, কোটাই। ঠিক আছে, ঠিকই হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, তাহলে রসুলের ঢোল গুজরাটে বাজে।
রংপুর, সুরকোটাটা, লোথাল, ধোলাভিরা, ব্যাস এই কটা। ঠিক আছে, চলো এটা আসে পরীক্ষায় খুব। বানাওলি কোথাকার সাইট, কি পাওয়া গেছিল এখানে? টেরাকোটা রেপ্লিকা পাওয়া গেছিল। টেরাকোটা কি? পোড়ামাটির তৈরি পুতুল, একে টেরাকোটা বলা হয়। দেখো দেখাচ্ছি ছবি, টেরাকোটা, এই যে এগুলো হচ্ছে পোড়ামাটির তৈরি পুতুল, যাকে টেরাকোটা বলা হয়। হ্যাঁ, এখন বিষ্ণুপুরে অবস্থিত, পাওয়া যায়। এটা হচ্ছে স্নানাগার, ওকে। আর এটা হচ্ছে টেরাকোটা, ঠিক আছে, টেরাকোটা। এবার হচ্ছে কোড দিজি। কোড দিজি এই নামটা বারবার শুনতে পাবে ওই ঋত্বিকের সিনেমাতে, ঠিক আছে। কোড দিজিটা হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত, ইন্দা সিন্ধুতে। এখানে প্রথম সিঁদুরের ব্যবহার পাওয়া গেছিল, ঠিক আছে। আচ্ছা, আর পোড়ামাটির মন্দিরও আছে। আর বিষ্ণুপুর জিআই ট্যাগ পেয়েছে, জানো, পোড়ামাটির জিনিসের জন্য। জিআই ট্যাগ মানে কেউ জানো? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে। তখন সিঁদুরকে নাও শেরো বলে জানা হতো, ঠিক আছে। নাও শেরো মানে হচ্ছে সিঁদুর। তো বললো সিঁদুরের ইয়ে কোথায় পাওয়া গেছিল এভিডেন্স, সেটা হবে কোড দিয়েছে। রেপ্লিকা টেরাকোটা পাওয়া গেছিল বানাওয়ালি, পাঞ্জাবের সাইড রোপার। আর কি করে মানে রূপোর পান, বনের হরিণ, ঠিক আছে, বানাওয়ালি হরিয়ানা, ঠিক আছে, এরকম ভাবে মনে রাখতে হবে। তারপরে ফিজিক্স পড়াবো, এক্ষুনি পড়াবো, এই যে। চলো কমপ্লিট হিস্ট্রি। জানি বুঝতে প্রবলেম হয়েছে, কারণ নোটটা হাতের কাছে থাকলে সব থেকে বেশি সুবিধা হয়। ক্লাসটা আমি রেকর্ডিং দিয়ে দেবো, ক্লাসটা আরেকবার দেখে নেবে। ক্লাসে আমার যে পিডিএফটা দেবো সেইটা দেখতে দেখতে বা খাতায় লিখে সেটা পড়বে, দেন মুখস্থ হবে, ঠিক আছে। চলো এবার এসো ফিজিক্যাল সায়েন্স। চলো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এক্ষুনি হয়ে যাবে 5 মিনিটে, ঠিক আছে, কারণ এটা আমার সাবজেক্ট, এক্ষুনি হবে, ঠিক আছে। চলো রেডি? আরে ভাই রেডি? সব ঘুমিয়ে পড়ে যায়। ওকে চলো দেখো, এটার হচ্ছে লিভার, হেডিং করবে লিভার, ঠিক আছে। লিভার, লিভার কি জিনিস? লিভার হচ্ছে বিভিন্ন যন্ত্র। লিভারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কভাগে? কভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, ঠিক আছে। কি কি? এক হচ্ছে ক্লাস 1, একটা হচ্ছে ক্লাস 2, একটা হচ্ছে ক্লাস 3, ঠিক আছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ওকে। এবারে দেখো, এই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তে ভাগ করার কারণ কি? এই 3টে লিভারের 3 রকম জায়গা থাকে। একটার মিডিলে দেখবে দাঁড়ি পাল্লা, দেখেছো? দাঁড়ি পাল্লাকে মাঝখানে ধরলে দুদিকটা কেমন ব্যালেন্স হয়, একদিকে তুমি বাটখারা দাও আর একদিকে তুমি ওয়েট দাও, ঠিক আছে। সেই রকম এই মাঝখানে একটা এরকম মানে তোমার আলম্ব থাকবে, ঠিক আছে। আলম্বর একদিকে তোমার থাকবে ফোর্স দেবে, তুমি বল দেবে, আর একদিকে তোমার ওয়েট দেবে, ঠিক আছে। তাহলে আলম্বর দুধারে দুটো জিনিস থাকলে সেই রকম যন্ত্রকে বলা হয় ক্লাস 1 লিভার। মানে একদিকে তুমি বল প্রয়োগ করবে আর একদিকে তুমি ওয়েট চাপাবে। সেরকম কি জিনিস? যেমন তোমার এই যে তুলা যন্ত্র বা বিম ব্যালেন্স, দেখবে তুলা যন্ত্র, দুদিকে দুটো, একদিকে তুমি বাটখারা দাও, একদিকে তুমি ওই জিনিসপত্র ওয়েট করো। আর কি দেখবে? পার্কের ঢেঁকি, সি-স যেটাকে বলা হয়, দেখবে পার্কে এরকম ঢেঁকি থাকে, একবার এদিকে একজন বসে, এদিকে একজন বসে, মাঝখান থেকে একটা জিনিস দিয়ে জোড়া থাকে, একবার এ ওঠে, একবার এ ওঠে, নামে, আবার এ উঠলে এ নামে, এরকম। এটাকে বলা হয় এর কি, মাঝখানে আলম্ব, দুদিকে দুটো ওয়েট, ঠিক আছে। এটা হচ্ছে সি-স। এবার হচ্ছে ক্রোবার। ক্রোবার মানে হচ্ছে পেরেক তোলার যন্ত্র, দেখবে অনেকটা এইরকম দেখতে হয়, এইরকম রাইট চিহ্নের মতো দেখতে হয়। মানে কি, এইখানটা কি আলম্ব রয়েছে, পেরেকটাকে তুলছে কোন দিকে? এই দিকটাতে চাপ দিয়ে, এই দিকটার উপর চাপ ফেলে, ঠিক আছে। আর কি আছে? কাঁচি। কাঁচি কিরকম দেখতে হয়? এই যে মাঝখানে আলম্ব, ঠিক আছে। হাস্কিং পেডাল মানে ঢেঁকি। ঢেঁকি আঁকতে পারবো না ভাই, ঢেঁকি দেখেছি, দেখে থাকলে দেখবে
মিডিলে কিছু থাকে, এখানে পা দিয়ে চাপতে হয়, আর এখানে এইটা থাকে, এর তলায় ওই চাল গুঁড়ো করা হয়, ঠিক আছে। তো তাহলে কি মোট কথা, যার যার মাঝখানে আলম্ব মানে দুদিকে ব্যালেন্স করার জন্য মাঝখানে একটা জিনিস থাকে, সেটাকে সেই লিভার যন্ত্রগুলোকে বলা হয় ক্লাস 1 লিভার, ঠিক আছে। বোঝা গেল ক্লাস 1 লিভার কোনগুলো, যার মাঝখানে আলম্বটা থাকে। আরে ভাই যন্ত্রপাতি বোঝাচ্ছি, তোকে রাজমিস্ত্রির কাজ করতে ডাকিনি যে পেরেক তোলার যন্ত্র দেখাচ্ছি। তোকে আলো পড়াবো ভাই, প্রথম থেকে যেটা আছে সেরকম পড়াবো না। চলো চলো নেক্সট। এবারে হচ্ছে যেটার, এবারে যার একদিকে আলম্ব থাকবে কিন্তু মাঝখানে থাকবে ওয়েট, ওয়েট থাকবে মাঝখানে, আর এখান থেকে বল প্রয়োগ করা হবে। এরকম কি জিনিস, যেমন নাট ক্র্যাকার বা জাঁতি, দেখবে জাঁতি কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয় না? এই জিনিসটা মাঝ ধারে থাকে, ঠিক আছে, এই জিনিসটা ধারে থাকে, এইখানটা থেকে জিনিসটা এরকম ভাঙতে থাকে, আর এর মাঝখানে আমি কি দিই, মাঝখানে আমি সুপারিটা দিই, সুপারি দিয়ে কাটা হয়। না না সরি, ভুল হয়ে গেছে, দাঁড়াও, এক মিনিট। আখরোট ভাঁজ একদম এই সাইডে থাকে আলম্ব, আর এরকম ভাবে কাটতে হয়, এই নিচে একটা জিনিস থাকে। তাহলে কি আলম্ব এইদিকে, মাঝখানে আমি ওয়েট দিচ্ছি, আর এই দিক থেকে আমি বল প্রয়োগ করছি, ফোর্স দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে ওয়েটটা রয়েছে, মানে আমার সুপারি বা তোমার যা কিছু ভাঙার সেটাই রয়েছে, আর এখানে আলম্ব রয়েছে, এখান থেকে আমি বল প্রয়োগ করছি। তাহলে কি নাট ক্র্যাকার বা জাঁতি। এক চাকার গাড়ি, দেখবে এক চাকার ঠেলা গাড়িগুলো এইরকম, এই দিক থেকে তুমি বল প্রয়োগ করছো, আর এখানে তোমার জিনিসপত্র আছে তার ওয়েট রয়েছে, আর এখান থেকে তোমার আলম্ব, ঠিক আছে। আর কি বলেছে, বটল ওপেনার, ঠিক আছে। বটল ওপেনার হচ্ছে মানে তোমার বোতল খোলার সেই চাবির রিং এর মতো জিনিসটা, দেবে থামস আপ কোকা কোলার বোতল খোলার জন্য যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর কি ব্যবহার করা হচ্ছে, লেমন ক্রাশার, লেমন ক্রাশার মানে যেটা ওই লেবু টেবু এগুলোকে চেপার জন্য ইউজ করা হয়, লেবুর রস টস বার করার জন্য, ঠিক আছে, এরকম দেখতে হয় খানিকটা। এর মধ্যে লেবুটা দিয়ে চাপ দিলে রসটা বেরিয়ে যায়, ঠিক আছে। এখান থেকে ফোর্স দেওয়া হচ্ছে, এখানে ওয়েট রয়েছে, এখানে তোমার ওই আলম্বটা রয়েছে, হবে। আর কি হচ্ছে জ অফ মাউথ, দেখো মাউথের জ মানে মানুষের মুখের এই যে জটা, যেটা চিউইং এর ক্ষেত্রে কাজে লাগে, মানে চেবানোর জন্য কাজে লাগে, ঠিক আছে। এই জায়গাটা, এইটা তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। আর নাইফ মানে ছুরি, ছুরিও দ্বিতীয় শ্রেণীর লিভার, কিন্তু জ অফ মাউথ যেটা বাইটিং, বাইট মানে তুমি খাও, এই কাউকে ধরুন কামড়াচ্ছ, কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, তাই না, সামনের হাড়, দাঁতটা থেকে, ঠিক আছে, ইনসিজার দাঁত থেকে, ঠিক আছে, এই সামনের দাঁতটা। তো যখন তুমি কাউকে বাইট করতে যাও, সেটা হবে তৃতীয় শ্রেণীর লিভার, কিন্তু যদি কোনো জিনিস চেবাতে যাও, তুমি মাংস খাচ্ছ বা ফল খাচ্ছ, সেটা যখন চেবাচ্ছ, তখন হচ্ছে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার, ক্লিয়ার। সিজার দিয়ে কেন কামড়ায় না, আরে ইনসিজার দিয়েই তো কামড়ায়, এইটা দিয়ে, এইটা তুই যেটা বল, চিউইং হচ্ছে ভেতরের মোলার দাঁত, ঠিক আছে, মোলার হাড় দিয়ে তুই কাউকে কি করে কামড়াবি, আম করে কামড়াবি, হ্যাঁ ঋষি, কোনদিন কাউকে দেখেছি এরম করে কামড়াতে, তোকে কেউ কামড়েছে? আরে ওটাই তো চিউইং, ওটা কামড়ানো নয়, বাইটিং নয়, বাইটিং আর চিউইং এর মধ্যে তফাৎ গুলিয়ে ফেলছিস। বাইটিং মানে কাউকে কামড়ানো, তুই যখন একটা পেয়ারা খাস, পেয়ারাকে দাঁতের ভেতরে ঢুকিয়ে তুই বার করিস, তুই তো এখান থেকেই খাস, কিন্তু যখন পেয়ারাটা অনেকটা তুই ভেতরে খেয়ে ফেলি, তারপরে চেবানোর জন্য এই দাঁত দুটো ইউজ করিস, তাই কি না বল? তুই এত বড় একটা পেয়ারা যদি হয়, তুই সেটাকে এখানটা ঢুকিয়ে দিতে পারবি এই দাঁতটার ভেতরে, বল পিসি? তাহলে তুই এখন কুল খাচ্ছিস, ঠিক আছে, কুল
ছোট ছোট পেয়ারা খেলে আর কি করে বলি, ঠিক আছে। এটা হচ্ছে নাইফ। নাইফ মানে হচ্ছে ছুরি। ছুরি দেবে এই জায়গাটা এরকম শার্প থাকে, এখানটা দিয়ে ফোর্স দেওয়া হয়, এইখানটা থেকে দেখবে ফল টল রেখে এইখানটা রাখা হয়, আর এখানটা থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, এটা ধরো ছুরি, এরকম রেখে রেখে কাটা হয় না। এবার হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, মানে যার আলম্বটা এধারেই থাকবে কিন্তু বল ফোর্সটা প্রয়োগ করা হবে মাঝখান থেকে, আর ওয়েটটা থাকবে এক ধারে, যেমন মানুষের হাত। কেন মানুষের হাত? দেখো, এই হচ্ছে আমার হাত, দেখা যাচ্ছে? আমার হাত দেখা যাচ্ছে কি? আমার হাতটা অনেক বড়, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি বল? দেখ, এইটা হচ্ছে কি ওয়েট, এই মাউসটা, ঠিক আছে। তাহলে এখানে আমি ওয়েট চাপিয়েছি, এইটা হচ্ছে ওয়েট চাপিয়েছি, ঠিক আছে। তাহলে কি এক ধারে ওয়েট, কিন্তু আমি হাতটা ভাঁজ করছি কোথা থেকে? এই জায়গাটা থেকে। তাহলে কি এই জায়গাটা হচ্ছে আলম্ব, আর এইখানটা মেনলি আমার প্রেসারটা পড়ছে। এই জায়গাটা যদি না থাকতো, দেখবি ভারী কিছু ওয়েট নিলে এই জায়গাটাতেই প্রেসার পড়ে, এই জায়গাটা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোর ফোর্স প্রয়োগ হচ্ছে এর উপর, ঠিক আছে। এটা হচ্ছে তোর হিউম্যান আর্ম, হচ্ছে তোর তৃতীয় শ্রেণীর লিভার। আর নাইফ যখন তুই চপিং এর কাজে ইউজ করিস, চপিং মানে যখন ছোট 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 করে কাটা হয়, তখন সেটা তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে। ক্রিকেট ব্যাট তুই মাঝখানে দিয়ে বলটা মারলে সব থেকে জোরে যায়, কারণ এখানটা ফোর্সটা বেশি পাওয়া যায়, আর এইদিকে ওয়েটটা থাকে। ক্রেন, সুগার টং। সুগার টং মানে দেখবি মিষ্টি তোলার চিমটে, ঠিক আছে। এই ধারেতে দিকে ওই মিষ্টিটা তোলা হয়, আর এই দিক থেকে তুই ধরে থাকিস, ঠিক আছে। আর কি আছে? জ অফ মাউথ, এটা বললাম। এবারে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ একে হেলিকপ্টার শট যেটা লাগে, সেটাও ব্যাটের এই জায়গায় যদি লাগে না, সেটা তো বেশি দূর যাবে না, ঠিক আছে, ক্যাচও হয়ে যেতে পারে। কিন্তু সেটা যদি ব্যাটের একটা যদি ব্যাট হয়, এটা যদি একটা ব্যাট হয়, ঠিক আছে, এটা যদি একটা ব্যাট, এই জায়গা এই পোর্শন থেকে শুরু করে এই পোর্শনের মধ্যে যদি লাগে, তবেই বলটা সিক্স হওয়ার সম্ভাবনা বেশি। তুই যদি এইখান থেকে মারার চেষ্টা করিস না, সেই জায়গায় কখনোই ছয় হওয়ার সম্ভাবনা আছে। এবার তুই রাসেলকে দিয়েছিস, ঠিক আছে, সে বার করতে পারবে, কিন্তু তারপরে তুই ঋষি পাল, তুই কি বার করতে পারবি বল? ওই বড় মাঠের মধ্যে সেই গায়ের জোরে বার করছে, ঠিক আছে। চল তাহলে একদিন রাসেলের সাথে তোকে বুক করে দিই, আর যদি আউট হয়ে যাস, আরে টাইমিং এ কি করে করবি? তোকে তো যদি এখন ইয়ে বল দেয়, কি বলে, স্পিনার দেয়, তুই এখান থেকে কি করে বার করবি? স্লো বল দিচ্ছে, তুই কত টাইমিং করবি? চলো, এবার দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কতটা আউটপুট আসছে আর কতটা ইনপুট দিচ্ছে। তাহলে আউটপুট ফোর্স বাই ইনপুট ফোর্স, ঠিক আছে। মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট ফোর্স, মানে তুই কতটা ইনপুট প্রয়োগ করে কত বেশি আউটপুট পাচ্ছিস, সেটা হচ্ছে তোর মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ঠিক আছে। প্রথম শ্রেণীর লিভারে সবগুলোই হয়, গ্রেটার দেন 1, ইজ ইকুয়াল টু 1, লেস দেন 1, সবগুলোই হয়। কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারে সবসময় গ্রেটার দেন 1 হয়, মানে আউটপুট ফোর্সটা বেশি হয় ইনপুটের থেকে, মানে তুই যতটা বল দিচ্ছিস তার থেকে বেশি পরিমাণে তুই জিনিসটা পাচ্ছিস। যেমন দেখ, একটা বোতলের ছিপি খোলার জন্য তুই হাত দিয়ে যতই চেষ্টা করিস পারবি না, ঠিক আছে, ওই কাঁচের বোতলের ছিপি। কিন্তু তুই এই মেশিনটা দিয়ে একটুখানি টুক করে চাপ দিলেই খুলে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুই যতটা আউটপুট দিচ্ছিস তার থেকে বেশি ইনপুট পাচ্ছিস, তাই নয়? মানে আউটপুট বেশি, ইনপুট কম, সরি আমি উল্টো বলেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে এখানে তোর গ্রেটার দেন 1 মানে এখানে আউটপুট বেশি ইনপুট কম, ঠিক আছে, তোর ইনপুট ফোর্স কম আসছে। আর তোর হাত দিয়ে কি হচ্ছে, তুই আউটপুট কম, মানে তুই বেশি আচ্ছা আচ্ছা আমি গুলিয়ে ফেলছি, এক সেকেন্ড ওয়েট, এক সেকেন্ড। ক্লাস 1 লিভারে কি হয়, মানে ধর দাঁড়ি পাল্লা, যতটা আউটপুট দিবি তুই যতটা ফোর্স দিবি ততটাই পাবি, এটুকু ধরে রাখ,
ঠিক আছে। আর ক্লাস টু লিভারে তুই যতটা ফোর্স দিবি তার থেকে কম পাবি, এই তার থেকে বেশি পাবি, ঠিক আছে। মানে তুই ইনপুট যত দিচ্ছিস তার থেকে বেশি পরিমাণে তুই কাজটা পাচ্ছিস, যেমন ওই যে বললাম বটল ওপেনার। ওকে। আর তৃতীয় শ্রেণীর লিভারে তুই যত বেশি আউটপুট দিবি আর তুই কাজ পাবি একটুখানি, ঠিক আছে। মানে ধর তুই এই যে 6 মারার জন্য যতটা ফোর্স অ্যাপ্লাই করলি, কিন্তু সেটা যদি কাউকে একটা চড় মারার জন্য ইউজ করিস, তার মানে জটা ভেঙেই যাবে যদি সেই ফোর্সটা তার গাড়ে ইউজ করিস, ঠিক আছে। বাট 6টা হয়তো বেশি দূর গেলই না, অনেক আকাশে উঠলো তারপর ক্যাচ হয়ে গেল, ঠিক আছে। তো সেটাই বলছে এখানে তুই বেশি শক্তি দিচ্ছিস তার থেকে তুলনায় কম কাজ পাচ্ছিস, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। সেই জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে লেস দ্যান 1, সেই জন্য আউটপুট বাই ইনপুট হচ্ছে লেস দ্যান 1, ঠিক আছে। আর ক্লাস টু লিভারে আউটপুট বাই ইনপুট গ্রেটার দ্যান 1, মানে তুই যতটা দিবি তার থেকে বেশি পাবি। আর ক্লাস 1 লিভারে সমান, আবার বেশিও হয় কম হয় কিন্তু অ্যাকচুয়ালি সমান ধরা। ক্লিয়ার হয়েছে এবার? না ক্লিয়ার হলে তাও বলো, আমি লাস্টের দিকে নিজেই কনফিউশনে পড়ে গেছিলাম। আপনি ফ্রিজ না, আপনার গালে হাত কেন? আমি ফ্রিজ নয়, ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম, পরে দেখে নিবি, ঠিক আছে ক্লাসটা। আচ্ছা বায়োলজিটা আজকে থাক, অনেক টাইম হয়ে গেছে, বায়োলজিটা পরের দিন পড়ো, হবে। এগুলো সব জানি, জেনেটিক্সের কে কি আবিষ্কার করেছিল, ডাবল হেলিকাল মডেল, ওয়াটসন ক্রিক, জেনেটিক কোড, এইচজি খুরানা, এগুলো, ঠিক আছে। এটা পরের দিন পড়বো, ওকে। ওকে, তো চলো আজকে আমাদের পড়া এতটাই ছিল, বলো।